হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এই দেখো তো, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? হ্যালো হ্যালো, সবাই কি আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা জানাও। সব কিছু কি ঠিকঠাক আছে কিনা জানাও। সব কিছু কি ঠিকঠাক আছে কিনা জানাও। হ্যালো হ্যালো, তোমাকেই বলছি, তুমি কি শুনতে পাচ্ছ? সাউন্ড ঠিক নেই? এই কি বলে, এই সাউন্ড পারফেক্ট আছে। হাই হাই, কি বলে, দাঁড়াও আমি একটু চেক করে নিই। সাউন্ড তো পারফেক্ট থাকার কথা। এই তোমাদের পরীক্ষা কবে কবে? আমি তো শুনলাম খুব প্যারায় যাচ্ছে তোমাদের। তোমরা নাকি খুব প্যারায় আছো। সবকিছু কি ঠিক? হ্যাঁ হ্যাঁ, ঠিকঠাক, ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে। আরে স্যার, সব ঠিক আছে, সব ঠিক আছে। জানুয়ারিতে নাকি তোমাদের পরীক্ষা, তাই না? অনেকের আছে ডিসেম্বরে। আমি তো কতদিন ওই যে শুনলাম, সবারই প্রায় মেসেজ দেখছি। সো বেশিরভাগ কলেজেই সিলেবাস আসলে না পড়ায় মোটামুটি সিলেবাস দিয়ে দিছে, তাই না? একরকম সবগুলা কলেজেই মোটামুটি সিলেবাস দিয়ে দিচ্ছে ইচ্ছা মতো। সো কি করবা, তোমাদেরকে একটু ছোট করে বলি আগে। সো তুমি আগে দেখবা কলেজে যে চ্যাপ্টারগুলো আছে সেইগুলো আমাদের লাইভ ক্লাস হয়েছে কিনা। লাইভ ক্লাস হলে লাইভ ক্লাসের রেকর্ড থেকে করবা। যদি এরকম হয় যে ভাইয়া এই অধ্যায়টা আমাদের কলেজে আছে কিন্তু আপনারা এখনো পড়ান নাই, তাহলে অবশ্যই আর্কাইভ থেকে করবা। ক্লাসগুলা খুবই কম্প্রিহেন্সিভ। তুমি দেখবা মোটামুটি এই এসিএস এর ক্লাসগুলা করলে, আমাদের ব্যাচের ক্লাসগুলা করলে ইনশাল্লাহ আর কোনো টপিক বাদ থাকে না। যেখান থেকেই করো না কেন, যেই কলেজেই পড়ো না কেন, এখান থেকে ক্লাসগুলা কইরো। আমাদের আর্কাইভ হোক বা লাইভ হোক, প্রত্যেকটা ক্লাসই স্বয়ংসম্পূর্ণ। তো লাইভ ক্লাস যখন হবে তখন লাইভে করতে পারলে ভালো, না করতে পারলেও তুমি তখন আর্কাইভগুলার পাশাপাশি নতুন ক্লাসের অ্যাটলিস্ট স্লাইডগুলা মাস্ট দেখবা, কারণ অবশ্যই আপডেটেড কন্টেন্ট কিন্তু লাইভ ক্লাসে থাকে। যাক, এমন কলেজে ভর্তি হয়েছে কোনো পরীক্ষা নেই, কিছু নাই, এটা তো ড্রিম ভাই, ড্রিম। ঠিক আছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে ধরো যেই যেই চ্যাপ্টারগুলো আছে তোমাদের কলেজে, মনে করো পরীক্ষায় আছে ভাইয়া 7টা চ্যাপ্টার দিয়ে দিছে, ডিসেম্বর মাসে পরীক্ষা, তাহলে ভাই 7টা চ্যাপ্টার পড়া দরকার নাই। তুমি 4টা চ্যাপ্টার বাছাই করো, সেগুলো ভালোভাবে শেষ করো। কারণ কি, কলেজে আসলে এরকম না পড়াই তো সিলেবাস দিয়ে দিছে। তুমি আমাকে মানে সত্যি করে বলো যে এই ভেক্টর অধ্যায়ে বা আমাদের হচ্ছে নিউটনীয় বলবিদ্যা যদি কলেজে শেষ করে থাকে, কয়টা করে ক্লাস হয়েছে? সো ডেফিনেটলি ওখানে খুব ভালোভাবে যে কাভার হয়েছে বিষয়টা এরকম না। তাহলে তোমার যদি এরকম করে খাপছাড়া খাপছাড়া ভাবে সবগুলা চ্যাপ্টার পড়লা কিন্তু কোনোটাই ভালো মতন পড়া হয়নি, এটা হলে কিন্তু একটু ঝামেলা। সো এই কারণে 7টার মধ্যে তুমি 4টা পড়ো, কিন্তু ভালোভাবে শেষ করো। তারপরে ওই 3টা যদি আমরা বাদ দিব তা তো না, পরীক্ষার পরে তো আবার ওগুলো পড়া হবেই। কিন্তু কলেজে যারা মনে করো একটু পড়াশোনা দেরি করে শুরু করছো, বা ধরো যে আহ, একটু গ্যাপ আছে, তাদের জন্য বলবো যে ওই 7টাই কভার করতে হবে, এটার থেকে বরং 4টা 5টা খুব ভালোভাবে শেষ করো। এবং তারপরে তোমরা হচ্ছে আগে পরীক্ষাটা অ্যাটেন্ড করো। সো কলেজের পরীক্ষায় ফার্স্ট হওয়া লাগবে না, কলেজের পরীক্ষাটা কোনো রকম ঠেকায় আসো, কিন্তু এটা খেয়াল রাখবা যাতে করে তোমার প্রোগ্রেসটা ঠিক থাকে, যে আমি রেগুলার বেসিসে পড়াশোনা করতেছি, আমি একটা ফ্লোয়ের মধ্যে আছি। এরকম যেন না হয় যে ভাইয়া তো কলেজের সাথে তাল মিলাইতে মানা করছে, তাহলে কলেজের জন্যও পড়লাম না, ভাইয়াদের ক্লাসও করলাম না, তাইলে কিন্তু মানে অবস্থা টাইট হয়ে যাবে। সো এই কারণে কলেজ যদি একান্তই মনে হয় ভাইয়া এটা প্রেশার হয়ে যাচ্ছে, ঝামেলা হয়ে যাচ্ছে, তাইলে কলেজের ব্যাপারটা আমি বলবো কলেজের পরীক্ষাটাকে এত সিরিয়াসলি নিতে গেলে ঝামেলা। সো এই কারণে এটা খেয়াল রাখো যে আমি যেই চ্যাপ্টারটা পড়তেছি সেগুলো ভালোভাবে পড়া হচ্ছে কিনা, ভালোভাবে পড়া হয়েছে কিনা। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে। ভাইয়া 10 তারিখ এক্সাম, বাট এখনো সিলেবাস দেয় নাই, এই হচ্ছে বেশিরভাগ কলেজের অবস্থা। এটা তোমাদের কথা বলতেছি না। বাংলাদেশে ভালো কলেজ বলতে মানুষ কয়টাকেই বা চেনে, এর ছাড়া বাইরে তো আরও অনেক কলেজ আছে। সো আসলে এক এক কলেজের অবস্থা এক এক রকম। এবং এটা আসলে কলেজের টিচারদের দোষ না, কখনোই এটা মনে করো না যে আমি কলেজের টিচারদেরকে দোষ দিচ্ছি, কখনোই না। এটা যদি আমারও এভাবে বলা হতো যে ভাই তোমার কাছে 4টা ক্লাস তোমার দিব, 45 মিনিটের 4টা ক্লাসে ভেক্টর শেষ করবা, আমিও শেষ করে দিতে পারতাম, কিন্তু যেটা ধরো 20টা ক্লাসে শেষ হয়েছে,
যেইভাবে যতগুলা টপিক আমরা এখানে কাভার করছি সেটা অবশ্যই 45 মিনিটের ক্লাসগুলোতে কাভার করা সম্ভব না। এটা আমাদের স্ট্রাকচারের সমস্যা, এটা স্যারদের দোষ না কিন্তু। ঠিক আছে, তো এটার কারণে বলবো যে যেই চ্যাপ্টারগুলো পড়তেছো ওগুলো ভালোভাবে শেষ করো, ভালোভাবে শেষ করো। এখন কীভাবে বুঝবা ভাই ভালোভাবে আমার শেষ হয়েছে? বইয়ের লাস্টে যে প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলো তুমি যদি পারো তাইলে তোমার পড়া শেষ। আমার কথা বুঝছো? আমার কথা বুঝছো? কখন বুঝবা তোমার পড়া শেষ? যখন তুমি দেখবা তোমার যে টেক্সট বই সেটা তপন স্যার হতে পারে, সেলু স্যার হতে পারে, সেলু স্যারের বইয়ের লাস্টে যে প্রবলেমগুলো আছে বা তপন স্যারের বইয়ের লাস্টে যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো তুমি সব পারো, তাহলে তোমার পড়া শেষ, ওই চ্যাপ্টার পড়া শেষ, পরের চ্যাপ্টারে আগাও। এই আমি সহজ একটা সমাধান তোমাদেরকে দিয়ে দিলাম, ব্যাস। এখন ভাই তাহলে কি আমি দুনিয়ার সব প্রবলেম পারবো? আরে ভাই দুনিয়ার সব প্রবলেম তো তুমি এমনিও কখনো পারবে না, এটা আমারও যদি এখন তুমি দাও আমিও পারবো না। তো তাইলে আসলে কঠিন প্রবলেমের কোনো শেষ নাই। সো তুমি কঠিন প্রবলেম শেষ করে কুল করতে পারবা না। সো এটার জন্য কখন বুঝবা যে পড়া শেষ? নিজের পড়া শেষ কখন? যখন বইয়ের লাস্টের প্রবলেমগুলো তুমি সব পারো, তখন ডান। হ্যাঁ, এরপরে অবশ্যই যেটা দেখা উচিত, আমি বইয়ের লাস্টের প্রবলেমগুলো কেন বললাম, কারণ বইয়ের লাস্টে কিন্তু সিকিউ প্রবলেম অ্যাড করা থাকে। সো যেহেতু সিকিউ প্রবলেম ওখানে অ্যাড করা থাকে তাই সিকিউ সহ শেষ করতে বলছে। কিন্তু যদি কোনো বইতে সিকিউ না থাকে তাহলে টেস্ট পেপার শেষ করবা। সো তাইলে আমাদের বোর্ডের জন্য পড়া শেষ, শেষ। এবার পরের চ্যাপ্টারে চলে যাবা, বুঝছো? এখন আসো আমরা তাহলে ভাই ক্লাসে আপনারা এত পড়ান কেন? সো ক্লাসে পড়াই তোমার অ্যাডমিশনটাকে সামনে রেখে। ক্লাসে যখন আমরা একটা টপিকের ওপরে অনেক ভ্যারাইটি টাইপের ম্যাথ দেখাচ্ছি, প্রত্যেকটা ম্যাথ দেখবা তোমার পুরা আইডিয়াটার পিছনে নতুন নতুন করে একটা করে ক্লু দেয়, নতুন নতুন কিছু একটা আইডিয়া, নতুন নতুন কিছু একটা কনসেপ্ট ক্লিয়ার করে, যেগুলো অনেক সময় আমাদের এই বইগুলোতে হয়তো গোছানো আকারে থাকে না। কারণ আমরা যখন পড়াচ্ছি ওই 7-8টা বই কাভার করে কিন্তু পড়াচ্ছি, কিন্তু তুমি যখন পড়তেছো তখন তো যেটা বললাম একটা বইয়ের প্রিপারেশন ভালো মতন নাও। সো এই কারণে আমাদের ক্লাসগুলো মাস্ট করবা, ক্লাসগুলো মাস্ট। প্লাস হচ্ছে আমাদের এই যে তোমার তপন স্যারের বই বলো বা সেলু স্যারের বই বলো, একবার বইয়ের লাস্টে যে প্রবলেমগুলো আছে সেগুলো শেষ করবা। জাস্ট উদাহরণগুলোই করো না, জাস্ট উদাহরণগুলোই করো, দ্যাটস ইট। এরপরে তাহলে কি ভাই আমি সব প্রবলেম পারবো? না, সব প্রবলেম পারবা না। সেটার জন্য কি করতে হবে? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করবো কোথা থেকে? প্র্যাকটিস করবো আমাদের প্র্যাকটিস শিটে যা প্রবলেমগুলো আছে সেগুলোর ইজি মিডিয়াম থেকে দেখতে পারো। ইজি মিডিয়াম যে প্রবলেমগুলো আছে সেগুলো কাভার করে ফেলো। সো তাহলেও কি ভাই আমি সব পারবো? না। এরপরে আমি তোমাকে অনেক রিসোর্সের নাম বলতে পারি, বুঝতে পারছো? কিন্তু আমাদের তো একটা শেষ রাখতে হবে যে না এই পর্যন্ত আমি পড়ছি, আবার যখন ফেরত আসবো তখন আবার এর থেকে আরেকটু বেশি পড়বো, আবার যখন ফেরত আসবে এর থেকে আরেকটু বেশি পড়বো। সো এটার জন্য বলছি যে যখন প্রিপারেশন নিচ্ছ এটার কোনো শেষ নাই। ভালোভাবে পড়া বলতে কি বোঝাচ্ছি? পুরাটা শেষ না, ভালোভাবে পড়া বলতে বোঝাচ্ছি জাস্ট তুমি অতটুকু পারো যে বইয়ের লাস্টে সব প্রবলেম কাভার্ড, বুঝছো? ইসাক স্যারের বইটা আসলে আমার কাছে খুব একটা পছন্দের না, এই জন্য আমি রিকমেন্ড করি না। তোমার কাছে যদি ভাল লাগে তাহলে পড়তে পারো, কারণ ইসাক স্যারের থিওরির যে প্যাটার্ন লেখা এটা খুবই বিচ্ছিরি আকারে লেখা, কারণ খুবই মেলানো, মানে একটার সাথে আরেকটা খুব মেলানো। নর্মালি আমরা ইসাক স্যারের বই আগে যখন ফলো করতাম তখন ম্যাথের জন্য ফলো করতাম, কিন্তু আমি রিসেন্টলি যে 7-8টা বই কিনছি তো এখানে আমি দেখছি রমা বিজয় স্যারের একটা বই আছে, এটা খুবই স্ট্যান্ডার্ড, মানে বেশ কঠিন কঠিন প্রবলেম আছে, স্ট্যান্ডার্ড না, স্ট্যান্ডার্ড থেকে একটু কঠিন। আর হচ্ছে সেলু স্যারের বইটা খুবই গোছানো, তো সেলু স্যারের বইটা দেখতে পারো আর কি। তপন স্যারের বই পড়লে পারফেক্ট, কোনো অসুবিধা নেই, তপন স্যার সেলু স্যার খুব ভালো। ঠিক আছে, রিডিংয়ের জন্য আমি বলবো তপন স্যার বা সেলু স্যার যে কোনো একটা। তপন স্যারের বইটা অনেক সুন্দর সহজভাবে লেখা আছে ভাই, তোমার যা লাগবে খালি ততটুকু, যতটুকু লাগবে ততটুকু, এত গোছানো একটা বই তপন স্যারের বই, মানে পারফেক্ট, বুঝতে পারছো? সো আমার কাছে এই যে তোমার তপন স্যারের বই, সেলু স্যারের বই, ইসাক স্যারের বই, গিয়াস স্যারের বই, রমা বিজয় স্যারের বই, সবগুলা বই আমার কাছে আছে, প্রামাণিক স্যারের বই সব আছে আমার কাছে। তো সবগুলা ঘেটে ঘেটে যেহেতু লেকচারগুলো সাজানো, এই কারণে এই লেকচারগুলো মিস করো না। প্লাস সেই সাথে দেখবা লাস্টে বইয়ের প্রবলেমগুলো পারো কিনা, ব্যাস চ্যাপ্টার শেষ। এরপর তুমি প্র্যাকটিসের জন্য কি করবা? প্র্যাকটিস শিট দেখবা, ঠিক আছে? ভাইয়া আমার মামা নটরডেম কলেজের স্টুডেন্ট ছিল, উনি বললো ইসাক স্যারের বই কি, বুঝলাম না। হ্যাঁ, তুমি ইসাক স্যারের বইটা আমি বললাম ম্যাথের জন্য ফলো করতে পারো, কিন্তু থিওরির জন্য বেটার হচ্ছে সেলু স্যার আর তপন স্যার, আমি এখনকার বইয়ের অনুযায়ী বললাম, ঠিক আছে? আমি তো সেলু স্যারটা কিনলাম, পারফেক্ট আলফাফা, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। ভাইয়া আমি তো জাস্ট গাইডের সকল বোর্ড অ্যান্ড অ্যাডমিশন প্রশ্ন সলভ করেছি, তাইলেও হবে, কোনো অসুবিধা নেই। গাইডের যদি সবগুলা বোর্ডের প্রশ্ন অ্যাডমিশন প্রশ্ন শেষ করে তাইলেও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বই রিডিংটা পড়া উচিত, বই অবশ্যই রিডিং পড়া উচিত সাইমা। বই রিডিং না পড়লে কিছু হবে, বই অবশ্যই একবার রিডিং পড়া উচিত, বুঝতে পারছো? এবং বইটা কখন পড়বা?
বেস্ট হয় ক্লাসের পরে বইটা পড়ো, ক্লাসের পরে বইটা পড়ো। এই যে যেমন লাস্ট ক্লাসে ভরবেগের সংরক্ষণ সূত্র পড়াইছি, সো তুমি ভরবেগের সংরক্ষণ সূত্রটাই একবার রিডিং পড়ো। এটা যদি ক্লাস 9-10 হতো আমি বলে দিতাম পেজ নাম্বার এত থেকে এত, কিন্তু আমাদের তো 9-10 না, এটা এক একজন এক এক ক্রাইটেরিয়া বই ফলো করো, এক এক পেজ নাম্বার এক এক রকম। সো এখানে দেখবা কোন টপিক পড়াইছি, ওই টপিক রিলেটেড যেই থিওরিগুলো আছে এগুলো একটু বই থেকে পড়ে নিবা, ঠিক আছে? সংজ্ঞা অনুধাবন বেশি প্যারা দেয়, সংজ্ঞা অনুধাবনগুলো হচ্ছে দেখবা যে কোনো গাইডেরই লাস্টে কিন্তু ক খ অ্যান্সার থাকে, বা আমাদের প্র্যাকটিস শিটও দেখো ওইখানেও কিন্তু ক খ অনেকগুলো প্রশ্ন আছে। সো এক্সামের আগে জাস্ট ক খগুলো একটু দেখে যেও, তাইলেই হবে, ঠিক আছে? আমি 3টা বই ফলো করি, একটা বই ভালো মতন ফলো করো, আর বাকি 2টা বই থেকে এক্সট্রা ইনফরমেশনগুলো মাথায় রেখো, তাইলেই হবে, ঠিক আছে? তোমাদের আসলে আমি অনেক প্রশ্ন পাইছি, আমার না খুব ইচ্ছা ছিল একটা গাইডলাইন সেশন নেওয়ার, যে তোমাদের ওই যে আমি প্রায় 200টা কমেন্ট দেখছি, তো 200টা কমেন্টের আমি যতটা ভাবনা আসছে রিপ্লাই দিছি, কিন্তু আসলে সবগুলা প্রবলেম দেখা যায় ফিডব্যাক বেসড। তো এটার কারণে তোমাদের সাথে একদিন জুমে বসার আমার খুব ইচ্ছা ছিল, তো জুমে আমি একদিন বসবো। তো এটা হচ্ছে দেখি খুব দ্রুতই একটা সময় দিবনে। জুমে তো আসলে 100 জনের বেশি লিমিট হয় না, তো সেই ক্ষেত্রে কি করা যায় দেখি, যাতে আমরা মানে ভয়েস টু ভয়েস কথা বলতে পারি। আর না হলেও ফেসবুকে লাইভ করবো না, ওখানে যা যা প্রশ্ন আছে সেগুলো সবগুলো যাতে অ্যাড্রেস করতে পারি, তখন আর দাঁড়ায় দাঁড়ায় কথা বলবো না, বসে বসে কথা বলবো। তো তোমাদের যত প্রশ্ন আছে সবগুলো ইনশাল্লাহ ওই সময় অ্যাড্রেস করা যাবে, অসুবিধা নেই। ওয়েবে হবে না, হতে পারে, এটা আমি শিওর না, হওয়ার চান্সই বেশি, তবুও আমি এটা একবার ট্রায়াল দিব না যে আসলে হচ্ছে কিনা, কারণ জুম আসলে অনেকের অ্যাক্সেস নাই। ঠিক আছে, চলো 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 আমরা শুরু করি তাহলে আজকের পড়া। হ্যাঁ, আমরা তাহলে চলো আজকের পড়া শুরু করি। সো একদম শুরুতে আগের দিন তো আমরা দেখেছিলাম আমাদের হচ্ছে, আগের দিন আমরা দেখেছিলাম আমাদের রকেট রিলেটেড, ভরবেগের সংরক্ষণ সূত্র রিলেটেড প্রবলেমগুলা। সো আজকে আমরা রকেট রিলেটেড পড়াশোনা করব। ভরবেগের সংরক্ষণ সূত্রটাকে কাজে লাগায়েই কিন্তু রকেট এর যে গতি বা চলন সেইটাকে মেনটেন করা হয়। তো আমরা দেখো ভরবেগের সংরক্ষণ সূত্রে খুব কমন একটা এক্সাম্পল কিন্তু বন্দুকের গুলি। তোমরা যদি মনে রাখো, আচ্ছা ভাইয়া কলেজে দ্বিতীয় পত্র 4র্থ অধ্যায় আছে, আর্কাইভ ক্লাস নেই, কি করব? এটা আসলে কিছু করার নাই, আপাতত ওই চ্যাপ্টার লাইভ দেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে? স্প্যামিং করো না প্লিজ দাদা, ঠিক আছে? ওইটা আপাতত যেই চ্যাপ্টারগুলো তোমার সিলেবাসে আছে সেইগুলো কাভার করো না ভাই, আগে যেগুলো সিলেবাসে আছে সেগুলো আগে কাভার করো, ওগুলোকে ভালো মতো প্র্যাকটিস করো। তো নতুন চ্যাপ্টারগুলো যখন থাকবে, এখন আমরা শিওর না, এরকম লোকমুখে শুনতেছি যে তোমাদেরও নাকি শর্ট সিলেবাস দিয়ে দিতে পারে। সো এটা এখন শিওর না, ফুল সিলেবাস হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ তোমরা 9-10-এ ফুল সিলেবাস পড়ে আসছো। তো এইটা যেহেতু এখনও কনফার্ম না, এই কারণে বেটার হয় যে ইয়া করা, তোমার হচ্ছে আপাতত ওইটা স্কিপ রাখো, অথবা খুবই ভালো একটা অপশন আছে, তোমরা অপার্স ক্লাসরুমে, তোমাদের অপার ভাইয়ের কিন্তু রেকর্ডেড ক্লাস আছে ইউটিউবে, সো ওইটা দেখে ফেলতে পারো। ওইটা দেখলে তোমার কলেজের জন্য ওটা মোর দ্যান এনাফ, কলেজের প্রিপারেশনের জন্য মোর দ্যান এনাফ, ঠিক আছে? এটা খুব ভালো একটা জিনিস, আমার মাথায় ছিল না। অপার্স ক্লাসরুমের দেখবা অপার ভাইয়ার কিন্তু লাইভ রেকর্ডেড ক্লাস আছে, খুবই দারুণভাবে গোছানো, এবং পরীক্ষার জন্য জাল দরকার সব কিছু এখানে আছে। হ্যাঁ, স্লাইডের সাথে স্ট্রাকচার পড়লে কোনো অসুবিধা নেই, এই স্যারদের নামে পরে, মানে যে কোনো বইয়ের রাইটারের নামে পরে স্যার বলবা, বেয়াদবি করবা না। ওকে চলো তাইলে আমরা শুরু করি। হ্যাঁ, শুরু করি। ওকে, হ্যাঁ ফুল সিলেবাসই দেওয়ার চান্স বেশি, ফুল সিলেবাসই দেওয়ার চান্স বেশি। শর্ট সিলেবাস হচ্ছে আমি হুজুগে বললাম, আমি কয়েকজন স্যারের সাথে কথা বলে শুনছি, মানে এটা মানে কনফার্ম না, ওনারাও কনফার্ম না, তবে বলতেছিল আর কি এটাই, ঠিক আছে? এই আর কি। ঠিক আছে, চলো তাহলে আমরা প্রথমে আগে দেখি বন্দুকের গুলির ক্ষেত্রে আমরা যে পড়ছিলাম ক্লাস 9-10-এ থাকতে, এটা পড়ছিলাম কিন্তু, এই যে আমাদের একটা বন্দুক, এই বন্দুকের যে গুলি, বন্দুক থেকে যখন আমরা গুলি ফায়ার করলাম, তো দেখো বন্দুকের যে ভর সেটা হচ্ছে মনে করো ক্যাপিটাল এম, এবং আমাদের গুলির যে ভর সেটা হচ্ছে স্মল এম। তো ভাইয়া একদম শুরুতে কি হয়, একদম শুরুতে যেটা হয়, এই গুলিটা কিন্তু এই বন্দুকের ভিতরে থাকে, অর্থাৎ তারা যখন স্থির অবস্থায় থাকে তখন কিন্তু তাদের টোটাল যেই ভরবেগ সেটা হচ্ছে 0। এখন যেহেতু গুলি করার আগে টোটাল ভরবেগ 0,
তাই গুলি করার পরেও তাদের টোটাল ভরবেগের সমষ্টি কি হবে? শূন্যই হবে। কারণ বাইরে থেকে তো কেউ বল প্রয়োগ করেনি, আমাদের বন্দুক এবং গুলি এই দুইটা মিলেই একটা সিস্টেম। তাহলে এই সিস্টেমের ভিতরে যেহেতু কেউ বল প্রয়োগ করেনি, তাহলে তাদের আগে যে ভরবেগ ছিল পরেও কিন্তু সেই একই ভরবেগ থাকবে। তাহলে একদম শুরুতে যদি তাদের মোট ভরবেগ শূন্য হয়, তাহলে গুলি ফায়ার করার পরেও কিন্তু তাদের মোট ভরবেগের সমষ্টিটা শূন্য হবে। তাহলে খেয়াল করো, মোট ভরবেগের সমষ্টি যদি শূন্য হয়, তাহলে আমরা এখানে এটা হলো আদি ভরবেগ সমান সমান এটা হলো বন্দুকের একটা বেগ, যেহেতু গুলিটাকে সামনের দিকে তুমি যখন ফায়ার করছো, গুলিটা দেখা গেছে একটা স্মল ভি বেগে গতিশীল হয়েছে, হিউজ একটা ভেলোসিটিতে কিন্তু গুলিটা গতিশীল হবে। তাহলে গুলির যে ভরবেগ সেটা হচ্ছে mv। তাহলে এই গুলিটা যেহেতু সামনে একটা ভরবেগ পেল, তাহলে অবশ্যই এই বন্দুকটাও কি একটা সমান ভরবেগ পিছনের দিকে পাবে না? কারণ তা না হলে এই দুইটা ভরবেগের সমষ্টি তো শূন্য হবে না। যেহেতু আমাদের গুলি করার আগে টোটাল ভরবেগের সমষ্টি ছিল শূন্য, তাই যখন ফায়ার করা হয়েছে, গুলি করা হয়েছে, তখন কিন্তু গুলির একটা ভরবেগ আছে। তাহলে অবশ্যই সমান এবং বিপরীত একটা ভরবেগ এই বন্দুকের থাকতে হবে, তা না হলে নেট ভরবেগ কিন্তু কখনো শূন্য হবে না, অর্থাৎ আদি ভরবেগের সমান হবে না। তাহলে আদি ভরবেগের সমান শূন্য করতে হলে সামনের দিকে গুলি একটা ভরবেগ পেলে বন্দুকটাকেও অবশ্যই পিছনের দিকে একটা ভরবেগ পেতে হবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাই, মনে করো পিছনের দিকে তার যে বেগ সেটা যদি v হয়, m ইন্টু ভি প্লাস এটা হচ্ছে আমাদের m ইন্টু স্মল ভি। সো এখান থেকে আমরা দেখো যেটা লিখতে পারি যে ক্যাপিটাল mv প্লাস স্মল m ইন্টু ভি সমান সমান 0, অর্থাৎ তাদের ভরবেগের সমষ্টি হচ্ছে শূন্য। তাহলে এখান থেকে আমরা যদি বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে চাই বা আমরা যদি গুলির বেগ বের করতে চাই, তাহলে কিন্তু এখান থেকে বের করতে পারবো। সো এখানে দেখো আমাদের ভি যেই সমান সমান আসছে, ভি সমান সমান আমরা এখান থেকে পাচ্ছি মাইনাস এম ইন্টু ক্যাপিটাল এম ইন্টু ভি। সো আমাদের এখানে মাইনাসটা কি মিন করছে? মাইনাসটা মিন করছে যে আমাদের বন্দুকের যে বেগ সেটা গুলির বেগের উল্টা, গুলির বেগের উল্টা দিকে হচ্ছে বন্দুকের বেগটা কাজ করছে। তাই এইটাকে আমরা বলি বন্দুকের পশ্চাৎ বেগ, এটাকে আমরা বলি বন্দুকের পশ্চাৎ বেগ। এখন ভাইয়া বলো তো, আমরা যে গুলিটা ফায়ার করলাম, শ্যুট করলাম, এখন একবার যদি গুলি শ্যুট করা হয় তাহলে কিন্তু বন্দুকটা একবার পিছনে একটা ধাক্কা খাবে। তো বলো তো, যদি আমি একবার শ্যুট না করে যদি আমি এবার দুইবার শ্যুট করি, তাহলে কি এটা আমার যেই বন্দুকটা আছে সেটা কি দুইবার করে পিছনে সরে আসবে? আমার বন্দুকটা দুইবার করে পিছনে সরে ঠিক পিছনে সরে আসবে। এইভাবে করে আমি যদি দুইবার শ্যুট না করে ধরো 10 বার শ্যুট করলাম, তাহলে আমাদের যেই গুলি যেই বন্দুক দিয়ে শ্যুট করতেছি সেই বন্দুকটা কি 10 বার এরকম করে পিছনে সরে আসবে। এখন খেয়াল করো, আমি তার মানে বুঝলাম যত এদিকে গুলি করতেছি আমার বন্দুকটা তত পিছনের দিকে আসতেছে। সাপোজ এবার আমার ইচ্ছা হইলো যে না, এবার আমি আর আনুভূমিক দিকে গুলি করব না, এক্স অক্ষ বরাবর ভূমি বরাবর আমি আর গুলি করব না, আমি এখন গুলি করতে চাই ভূমির দিকে, ভূমির দিকে গুলি করতে চাই। তাইলে ভাই আমার একটু বলো তো, যদি ভূমির দিকে আমি গুলি করি তাহলে আসলে কি হবে? ধরো আমি একটানা 10টা গুলি ঢাই 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 করে শ্যুট করলাম, তাহলে বন্দুকটা কি পিছনে যাবে না? সো বন্দুক যদি পিছনে যায়, বন্দুকের পিছনে যাওয়া বলতে কি গুলির উল্টা দিকে বন্দুক যাওয়া মানে কি বন্দুকটা উপরের দিকে ওঠা শুরু করবে। তাহলে সম্ভাবনা আছে একটা যে আমি যদি খুব জোরে গুলি করতে পারি তাহলে আমি সহ দেখা যাবে উপরের দিকে চলে গেছি। বুঝতে পারছো? বুঝতে পারছো? সো তাহলে তাহলে আমরা এই যে বন্দুক আর গুলির যে সিস্টেম, এইটা যদি বুঝে থাকি তাহলে রকেটের কাহিনীটা বোঝা একেবারে ইজি। রকেটের ক্ষেত্রে কি হয়? রকেটের ক্ষেত্রে একেবারে এই যে বন্দুক থেকে গুলি নির্গমনের যে কাহিনী, সেটা জাস্ট আনুভূমিক বরাবর না হয়ে উলম্ব বরাবর হয়। এখন রকেট কি ভাইয়া নিচের দিকে গুলি ছোড়ে? রকেট নিচের দিকে কি ছাড়ে? রকেট কিন্তু নিচের দিকে অনেক উচ্চ গতি সম্পন্ন জ্বালানিকে নির্গমন করে। সো যখন রকেট নিচের দিকে জ্বালানি নির্গমন করে, ওইটাকে তুমি কম্পেয়ার করো বন্দুকের গুলির সাথে, তাহলে নিচের দিকে গুলি বেরোলে বন্দুক উপরের দিকে যায়। ঠিক তেমনি রকেটটার নিচের দিকে যখন জ্বালানি জোরে বের হয় তখন কিন্তু রকেট উপরের দিকে উঠতে থাকে। বুঝতে পারছো? তখন রকেট উপরের দিকে উঠতে থাকে। তাহলে বলো বেসিক কাহিনীটা বুঝছো কিনা, যে রকেট কেন উপরের দিকে যায়? এটা কি বুঝছো? বলো তো। বুঝছি, গুড। তাহলে দেখো
আমরা চলো এইবার একটু আলোচনা করে ফেলি যে ভাইয়া রকেটের ক্ষেত্রে তার গতিগুলা কেমন হয়। আসেন আমরা আলোচনা করি। তো সবার আগে আমি এখন একটা বিশ্ববিখ্যাত রকেট আঁকতে চাই। আপনারা দয়া করে কেউ হাসাহাসি করবেন না। এই কি ব্যাপার, এ কি আমার বোর্ডটা কি হয়ে গেল, কে আবার বদদোয়া দিল? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। কি যে হয় বোর্ডের মাঝে মাঝে, এটা আসলে তোমাদের দোয়ার ফল, বুঝেছো? দেখি আমাকে আস্তে আস্তে কপি করা থেকে সরে আসতে হবে। যাও, আমি তোমাদেরকে বলেই দিলাম আমি আজকে থেকে আর কখনো কপি করব না, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের রকেট, দেখেছো? অবশ্যই ছবি দেখার সাথে সাথে প্রশংসা করতে হবে, তা না হলে হবে না, ঠিক আছে? সো এটা হচ্ছে রকেট। সো মনে করো একদম শুরুতে কি হলো, রকেটের ভিতরে তো ভাইয়া জ্বালানি আছে, জ্বালানিতে ভরপুর জ্বালানি আছে। সো দেখা গেল একদম শুরুতে মনে করো ডেল্টা এম ভরের কিছু পরিমাণ জ্বালানি ভি বেগে বের হয়ে গেল। কি বেগে বের হয়ে গেল? এটা মনে করো ডেল্টা এম ভরের কিছু পরিমাণ জ্বালানি সে হচ্ছে ভি বেগে বের হয়ে গেল। এই ভিটা একটা স্পেশাল ভি, এই ভিটাকে আমরা বলি গ্যাসের বেগ। কার সাপেক্ষে? রকেটের সাপেক্ষে গ্যাসের বেগ, রকেটের সাপেক্ষে গ্যাসের বেগ, ঠিক আছে? তাহলে দেখো আমাদের এই যে জ্বালানিটা, সেই জ্বালানিটার যে নিচের দিকে ভরবেগ সেটা হলো ডেল এম ইন্টু ভিজিআর। তাহলে বলো তো, যখন আমাদের জ্বালানিটা নিচের দিকে একটা ভরবেগ পেল, তখন অবশ্যই আমাদের এই রকেটের বডিটা কি উপরের দিকে একটা ভরবেগ পাবে না? রকেটের বডিটা উপরের দিকে একটা ভরবেগ পাবে না? সো এই উপরের দিকের যে ভরবেগ, সেটাকে আমি মনে করলাম এই বডির ভরবেগের পরিবর্তন হচ্ছে ডেল্টা পি। এই রকেটের বডিটার ভরবেগের পরিবর্তন হচ্ছে কত? ডেল্টা পি। এবং আমাদের এই জ্বালানিটার যে ভরবেগের পরিবর্তন সেটা হচ্ছে ডেল্টা এম ভিজিআর। বুঝতে পারছো? ডেল্টা এম ভিজিআর। যাক, থ্যাংক ইউ, তোমরা যে আমার আর্টটাকে পছন্দ করছো, মানে এত এত প্রশংসা করতেছো, আমি আসলে আপ্লুত হয়ে যাচ্ছি। বুঝতে পেরেছো? আপ্লুত হয়ে যাচ্ছি। ইস, পিকাসো বলছো আমাকে, ওয়াও, আমি ফুলে যাচ্ছি আসলে। এরকম প্রশংসা আমি জীবনে কোনোদিন পাইনি তোমাদের কাছ থেকে যা পেলাম। সো তোমাদের জন্য অনেক দোয়া। হে আল্লাহ, তুমি সবাইকে, এদের সবাইকে আল্লাহ বুয়েটে চান্স পাওয়াই দাও, ঢাকা মেডিকেলে চান্স পাওয়াই দাও। এদের আল্লাহ এদের সবাইকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়াই দাও। দেখো কি দোয়া, মন থেকে দোয়া আসতেছে তোমাদের জন্য। বুঝতে পারছো? আমিন বলো সবাই, আমিন। আসলে মন থেকে দোয়া করলাম, কিন্তু একদম মনের ভিতর থেকে দোয়া করছি। ভালো মতো পড়াশোনা করো, এই দোয়াই কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহ ভরসা। ওকে, সো দেখো, সো আমরা এখানে যেটা দেখলাম যে এইখানে যে জ্বালানি আছে, জ্বালানিটা ভাইয়া নিচের দিকে একটা ডেল্টা এম ভিজিআর ভরবেগ পাইছে। আর এই ভরবেগের কারণে আমাদের এই যে বডিটা, সেই বডিটা কিন্তু উপরের দিকে একটা ভরবেগ পেল। এখন বলো তো, একদম শুরুতে তাদের টোটাল ভরবেগের সমষ্টি কত ছিল ভাইয়া? মোট ভরবেগের সমষ্টি কত ছিল? 0, কারণ তারা মনে করো স্থির ছিল শুরুতে, একদম শুরুতে স্থির ছিল। আমি এখন বোঝার জন্য একদম স্থিরের কথা বলতেছি, কিন্তু আসলে এটা সবসময় যে স্থির হইতে হবে বিষয়টা এরকম না। একটা মশা খুব জ্বালাচ্ছে, সবসময় যে এটা স্থির থাকতে হবে এরকম না। তো আমি প্রথমে স্থির নিয়ে আগে বলতেছি, পরে বুঝবা যে আসলে এটা শুধু স্থিরতার জন্য না, যে কোনো কেসের জন্য আমরা করতে পারি। কারণ তার ঠিক আগের ক্লাসে আমরা কিন্তু আপেক্ষিক বেগ দিয়ে ভরবেগের সংরক্ষণ সূত্রর ম্যাথ করছিলাম। সো ওই কনসেপ্টটা এখানে কিন্তু দারুণভাবে কাজে লাগবে, বুঝছো? সো দেখো, যাই হোক, মনে করো একদম শুরুতে স্থির অবস্থায় আছে, তাহলে নিচের দিকে যখন ডেল্টা এম ভিজিআর একটা ভরবেগ পেল, উপরের দিকে এই রকেটের একটা ভরবেগ হচ্ছে ডেল্টা পি। ভেরি গুড। একদম শুরুতে দুজনের ভরবেগের সমষ্টি হচ্ছে 0 + 0, তাদের কোনো ভরবেগ নাই। শেষের ভরবেগ হচ্ছে একটার হলো ডেল্টা পি আর আরেকটার হচ্ছে ডেল্টা এম ভিজিআর। এটা কি লিখলাম ভাইয়া? এটা কি বুঝছো নাকি মাথার 3 ফুট উপর দিয়ে গেছে? আশা করি এটা বুঝছো, কারণ এটা হলো শুরুতে তাদের টোটাল ভরবেগের সমষ্টি ছিল 0, টোটাল ভরবেগের সমষ্টি ছিল 0, এবং যখন হচ্ছে একদম জ্বালানি নির্গমন হলো তখন নিচের দিকে এটার ভরবেগ ডেল্টা এম ভিজিআর, এটা জ্বালানির ভরবেগ ওই গুলির মতন একদম, আর এটা হচ্ছে আমাদের বডির ভরবেগ ডেল্টা পি। তাহলে ডেল্টা পি মাইনাস ডেল্টা এম ভিজিআর। তাহলে ভাইয়া এখান থেকে আমি কি লিখতে পারি? ডেল্টা পি সমান সমান ডেল্টা এম ভিজিআর, ঠিক আছে? এটা লিখতে পারি। এখন বলো তো, আমি যদি এই ডেল্টা পিকে ডেল্টা টি দিয়ে ভাগ দেই, তাহলে আমরা কি পাবো? ডেল্টা পি বাই ডেল্টা টি। এটা বলো তো কি জিনিস? এটা বলো তো কি জিনিস? বলো এটা কি জিনিস? ডেল্টা পি বাই ডেল্টা টি এটা কি জিনিস? এটা হচ্ছে বল না ফোর্স না? ভেরি গুড, এটা হচ্ছে ফোর্স। বলো তো এটা কার উপরে প্রযুক্ত বল? এই ফোর্সটা কার উপরে? এই ফোর্সটা কার উপরে বলো তো?
এই ফোর্সটা কার? রকেটের উপর। থ্যাংক ইউ সো মাচ। এই ফোর্সটা কার উপর? এটা কিভাবে বুঝবো? যার ভরবেগের পরিবর্তন ক্যালকুলেট করি তার উপরে প্রযুক্ত বল হিসাব হয়। সো আমরা এখানে কার ভরবেগের পরিবর্তন হিসাব করছি? রকেটের বডির ভরবেগের পরিবর্তন হিসাব করছি। তাহলে ভরবেগের পরিবর্তনের হার যেটা বল নির্দেশ করছে, ওই বলটা কার উপরে প্রযুক্ত? রকেটের উপরে। সো যার ভরবেগের পরিবর্তন এটা, তার উপরে প্রযুক্ত বল হিসাব করলাম, বুঝছো? তাহলে এটা হচ্ছে রকেটের উপরে প্রযুক্ত ধাক্কা বল। সো আমরা তো এখানে আসলে একটা গড় বল বের করছি। যদি আমরা এখানে এটাকে কিন্তু আমরা বলছি ধাক্কা বল, বুঝছো? এইটাকে আমরা বলছি রকেটের উপরে প্রযুক্ত একটা ধাক্কা বল। তাহলে এই ধাক্কা বল সমান সমান হচ্ছে ডেল্টা এম বাই ডেল্টা টি ভিজিআর। এখন ভাইয়া এগুলার মানে কি? ডেল্টা এম বাই ডেল্টা টি ভিজিআর এগুলার মানে কি? খেয়াল করো ভাইয়া, আমরা কিন্তু এখান থেকে যেটা বের করছি, আমি তোমাদেরকে প্রমিস করছি না যে আমি আর কখনো কপি টপি করবো না। সো আমি সবসময় আমার কথা রাখি। তোমাদের কথা মতো আমি আর এভাবে কপি টপি করলাম না। হ্যাঁ, ওকে। সো এখন দেখো এফ ধাক্কা যেটা, এই এফ ধাক্কাটা কিন্তু গড় বল বেরোচ্ছে। যখন ডেল এম বাই ডেল টি করতেছে তখন গড় বল বেরোলো। আমরা যদি এই ধাক্কাটা ইনস্ট্যান্টেনিয়াস একটা ধাক্কা বের করতে চাই ভাইয়া, এই ধাক্কাটা যদি আমি তাৎক্ষণিক একটা ধাক্কা বের করতে চাই, ইনস্ট্যান্টেনিয়াস একটা ধাক্কা বের করতে চাই, তাৎক্ষণিক ধাক্কা, তাহলে আমার এখানে হিসাবটা কি হবে জানো? ডেল এম বাই ডেল টি লিখছি না, এটা হবে হচ্ছে ডিএম বাই ডিটি আর হলো ভিজিআর, আর হলো ভিজিআর। এখন ভাই কার পরিচয় কি জানো? কার পরিচয় কি জানো? এই যে আমাদের ডিএম বাই ডিটি যেটা আছে, এইটাকে আমরা বলি জ্বালানি নির্গমনের হার। কি বলি ভাইয়া? জোরে বলো সবাই, শুনতে পাচ্ছি না। জ্বালানি নির্গমনের হার। জ্বালানি নির্গমনের হার, এটার একক কি বলো সবাই, বলো জোরে বলো। হ্যাঁ, গুড, কেজি পার সেকেন্ড। এটা কেজি, এটা হচ্ছে সেকেন্ড, ঠিক আছে? এবং দেখো ভিজিআর যেটা আছে সেটা মূলত কি বলছিলাম? এটা বলছিলাম রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। এটা কিন্তু কার সাপেক্ষে? রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ, ঠিক আছে? এই যে জি আর মনে আছে, প্রথমে আমরা যেটা লিখি ভিজিআর, সো প্রথমে যেটা লিখি সেটা তার বেগ, আর পরে যেটা লিখি তার সাপেক্ষে, বুঝছো? জ্বালানির বেগ মানে জ্বালানি যত বেগে নির্গত হয়েছে। রকেট যখন উপরের দিকে যায় তখন কি জ্বালানি একটা জোরে বের হয়ে যায় না? সো জ্বালানি কত বেগে বের হয়েছে সেটাই আর কি, ঠিক আছে? তাহলে ভাইয়া আমরা এখান থেকে এটার নর্মালি একক কি? এটা নর্মাল একক তুমি দেখবা এটা সাধারণত কিলোমিটার পার সেকেন্ড এককে থাকে, বা মিটার পার সেকেন্ড এককেও থাকতে পারে, কোনো ব্যাপার না। তাহলে এখান থেকে আমরা এফ ধাক্কাটা পেলাম। এখন অনেক সময় আমাদেরকে বলে এটা তো ধাক্কা বল, সো অনেক সময় আমাদেরকে বলে যে লব্ধি বল কত নির্ণয় করো। কি বলো? অনেক সময় বলে আমাদেরকে যে লব্ধি বল কত নির্ণয় করো, যে রকেটের উপরে প্রযুক্ত লব্ধি বল কত। তাহলে ভাইয়া লব্ধি বল আসলে কত হবে? উপরের দিকে রকেটের উপরে বল কাজ করছে এফ ধাক্কা, আর নিচের দিকে কি একটা এমজি বল কাজ করছে না? তাহলে আমরা লব্ধি বল হবে এফ ধাক্কা মাইনাস এমজি। তো ভাইয়া এফ ধাক্কার মান কত? ডিডিটি অফ এম ভিজিআর মাইনাস এম ইন্টু জি। এটাই হচ্ছে লব্ধি বলের ফর্মুলাটা। কিন্তু ভাইয়া এখানে আসলে কিছু ঝামেলা আছে, যে ঝামেলাটা আমাদের বইগুলোতে আপাতত ইগনোর করা হয়েছে, খুব বেশি মানে ভেজাল করে নাই। সেটা হচ্ছে বলো তো ভাইয়া, যত উপরের দিকে তুমি যাবা তত বলো তো আমাদের জি এর মান কি কনস্ট্যান্ট থাকবে? থাকবে না। যত উপরে যাবা জি এর মান কিন্তু ভ্যারি করতে থাকবে। আমরা জানি মহাকর্ষর যখন ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরের দিকে উঠতে থাকি জি এর মান কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তাহলে জি এর মান কিন্তু আসলে ফিক্স থাকে না। কিন্তু আমরা ম্যাথ করার স্বার্থে, কমপ্লেক্সিটি অ্যাভয়েড করার জন্য এই অধ্যায়ে সব সময় জি এর মান সেটা যেখানেই থাকুক না কেন বইগুলো অনুযায়ী আমরা কিন্তু জি এর মান 9.8 বসায় করে ফেলবো। ডান। এবং এম কোনটা? এম এর পরিচয় কি? এম এর পরিচয় হচ্ছে যেই মুহূর্তের বল বের করছি, যেই মুহূর্তের এফ নেট বের করছি, সেই মুহূর্তের ভর। এটার মানে কি ভাইয়া? যেই মুহূর্তের এফ নেট সেই মুহূর্তের ভর। কেন ভাই ভর আবার চেঞ্জ হবে কেন? ওমা, তা রকেটের ভিতরে আছে জ্বালানি,
রকেট থেকে যখন জ্বালানি বের হয়ে যাচ্ছে তখন কি রকেট সহ জ্বালানির ভর কি কমে যাচ্ছে না আস্তে আস্তে? তাহলে ভর আস্তে আস্তে কি হবে? কমতে থাকবে। জ্বালানি বের হয়ে গেলে ভর কমতে থাকবে। তাহলে এটা কোন ভর বসাবো? এই ভরটা হচ্ছে যেই মুহূর্তের বল বের করতে বলছে সেই মুহূর্তের ভর এখানে বসাবো। বুঝছো? ক্লিয়ার? ঠিক আছে। চাঁদে থাকলেও, চাঁদে নর্মালি থাকবে না, আমাদের সবসময় দেখবা যে ম্যাথ টাইপের ম্যাথগুলো আছে সবগুলোই আমরা 9.8 ধরেই করতেছি। ঠিক আছে, ওকে। এইবার আসো, আরেকটা সূত্র আছে আমাদের, মূলত দেখবা 95% ম্যাথ এই সূত্রটা দিয়ে হবে আর এই সূত্রটা দিয়ে হবে, রকেট রিলেটেড 95% ম্যাথ এই সূত্রটা দিয়ে হয়ে যাবে। এটা একটু লিখে রাখো, এটা স্টার দিয়ে রাখো। কি দিয়ে রাখবা? কি দিয়ে রাখবা? একটা স্টার দিয়ে রাখো, স্টার। এটা একটা স্টার দাও আর এটা একটা স্টার দাও। 95% ম্যাথ এই সূত্র দিয়ে হয়ে যাবে আর এই সূত্র দিয়ে হয়ে যাবে। আর 5% ম্যাথ আছে যেইখানে আসলে আমাদেরকে রকেটের শেষ বেগ বের করতে বলে। রকেটের শেষ বেগ নির্ণয় করার যেই ডিরাইভেশনটা, এটা তোমাদের কখনোই লাগবে না। তবু আমি একটু দেখাই দিচ্ছি যাতে করে তোমাদের মনে হয় যে খচখচানি থাকে, সেটা যাতে না থাকে। তো ডিরাইভেশনটা না জেনে জাস্ট সূত্রটা মুখস্থ রাখলেও এনাফ। তবু চলো একটু ডিরাইভেশনটা দেখে নিই, খুবই ছোট্ট একটা ডিরাইভেশন। ঠিক আছে, ওকে। তোমাদের মনে যত প্রশ্ন আছে সবগুলা প্রশ্ন একটু নোট করো, সো ক্লাসের পরে দিলে যাতে করে আমি দেখতে পারি। ঠিক আছে, ওকে। এইবার ভাইয়া দেখো, আমরা রকেটের এবার শেষ বেগ নির্ণয় করতে চাই। কোনো কিছু বাদ দিলাম না? কিছু বাদ দেই নাই, কারণ আমি তো ভালো ছেলে। রকেটের শেষ বেগ নির্ণয়, রকেটের শেষ বেগ নির্ণয়। তোমাদের কথা চিন্তা করে আমি ডিসিশন নিয়েছি আর কখনো স্মার্ট বোর্ডের কোনো ফিচার আমি আর ব্যবহার করব না। ঠিক আছে, তোমাদের কথা বিবেচনা করে আমি আজকে এই সিদ্ধান্ততে উপনীত হলাম। আজ থেকে স্মার্ট বোর্ডের কোনো রকমের কোনো ফিচার আমি আর ব্যবহার করব না। যাও, ঠিক আছে। সো আমরা দেখো রকেটের শেষ বেগ বের করতে চাই। সো আমরা দেখি একদম শুরুতে রকেটের উপরে তো দেখলাম এফ ধাক্কা যেটা বা এফ নেট যেটা প্রযুক্ত হচ্ছিল, সেটা হচ্ছে এই যে ডিডিটি অফ এম ভিজিআর মাইনাস হচ্ছে এমজি। ঠিক আছে, এটা হলো এফ নেট। এখন এখান থেকে আমরা কিভাবে করে বেগ নিয়ে আসতে পারি বলো তো? বেগ নিয়ে আসতে হবে আমাদেরকে। তো আমরা এফ নেট সমান কি লিখতে পারি বলো তো? এম ইন্টু এ লিখতে পারি। এ কে কি লেখা যায়? ডিভি বাই ডিটি। আমি আবারও বলছি, এটা কিন্তু আমাদের প্রমাণটা লাগবে না, একটু তুলে রাখতে পারো আর কি। ওই যে থাকে না যে ভাই আমি এটা না দেখলে আমার আসলে ঘুম আসতেছে না, রাত্রেবেলা আমি 3 রাত জেগে আছি, কারণ ঘুমাইতে গেলে আমার কাছে মনে হয় যে ইস এটা কেন হলো, বুঝলাম না। সো এটার কারণে দেখানো। সো আমরা যদি সব পাশে ডিটি দিয়ে যদি গুণ দিয়ে দিই, তাহলে কি থাকে? এখানে থাকে এম ডিভি সমান সমান ডিএম ভিজিআর, বা এটাকে একটু ভদ্রভাবে লিখতে হবে, ভিজিআরটাকে রাখি সামনে আর এখানে থাকুক ডিএম, সবাইকে ডিটি দিয়ে গুণ দিচ্ছি। সো এম ইন্টু জি ইন্টু ডিটি। ঠিক আছে, সবাইকে ডিটি দিয়ে গুণ দিলাম এবং এবার আসো সবাইকে এম দিয়ে ভাগ দেই। সো এম দিয়ে যদি ভাগ দেই তাহলে কি হচ্ছে? ভিজিআর এখানে থাকছে ডিএম ডিভাইডেড বাই এম মাইনাস জিডিটি। এইবার আমরা এই সমীকরণটাকে ইন্টিগ্রেট করব। কখন থেকে কখন? যখন টাইম ছিল 0, তখন মনে করো সম্পূর্ণ রকেটের ভর ছিল এম নট এবং তখন আমাদের আদিবেগ ছিল ভি নট। যখন টাইম হচ্ছে টি, তখন আমাদের রকেটের ভর হচ্ছে এম এবং রকেটের বেগ হচ্ছে ভি। ঠিক আছে, রকেটের বেগ হইতাছে গিয়া কত? ভি। আর কখনোই আমি স্মার্ট বোর্ডের কোনো ফিচার ব্যবহার করব না আজকে থেকে। সো এখানে বলো তো এটাকে ইন্টিগ্রেট করলে, ডিভিকে ইন্টিগ্রেট করলে কি পাবো? ভি পাবো। সো এটার লিমিট হবে কত? উপরে হবে ভি, নিচে হবে ভি নট সমান সমান ভি জি আর কনস্ট্যান্ট, এটাকে বাইরে রাখলাম। এখানে যখন ডিএম বাই এম কে তুমি ইন্টিগ্রেট করবা, এটা আসবে লন এম। ডিএম বাই এম কে ইন্টিগ্রেট করলে আসে লন এম, তাহলে এম নট এখানে থাকলো, মাইনাস হচ্ছে ডিটি কে ইন্টিগ্রেট করলে আসবে টি,
এবং এই টি এর মান হবে 0 থেকে টি পর্যন্ত। তাহলে এখানে যদি লিমিটগুলো বসাও ভি মাইনাস ভি নট সমান সমান আমাদের ভি জি আর এটা আসছে হলো লন এম মাইনাস লন এম নট, লন এম নট মাইনাস জি ইন্টু টি মাইনাস 0, টি থাকলো। তাহলে ভি মাইনাস ভি নট এটা সমান সমান আসছে ভি জি আর লন, এই জিনিসকে লেখা যায় এম বাই এম নট মাইনাস জিটি। তাহলে খেয়াল করো আমরা যেটা পাই ভি সমান সমান ও সরি 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 একটা জায়গায় মনে হয় ব্যক্তিগত ভুল করে ফেলেছি। ছি 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 একটা পুরাটা কাটার দরকার নাই। এখানে দেখো যখন আমরা এই এফ নেটটা লিখলাম, এই এফ নেটের জায়গাতে আমাদের এখানে ছোট্ট একটা মাইনাস বসবে। এই মাইনাসটা কেন বসবে? কারণ দেখো সময়টা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বলতো ডিএম যেটা ভরের পরিবর্তনটা কি নেগেটিভ না? সো এই কারণে সামনে এখানে আমরা একটা মাইনাস বসালাম, কারণ ভরের পরিবর্তনটা হচ্ছে নেগেটিভ। তো যদি এটা নেগেটিভ হয় ভরের পরিবর্তনটা, কারণ দেখো সবসময় যে কোনো কিছুর পরিবর্তন আমরা কি করি, শেষ মাইনাস আদি করি। তাহলে শেষ ভর রকেট সহ জ্বালানি শেষ ভর কিন্তু কম, আদি ভরটা বেশি, তাহলে কম মাইনাস বেশি কি মাইনাস হবে। সো হ্যাঁ ম্যাস কমে যাচ্ছে বলে মাইনাস দিলাম। তাহলে এখানেও একটা মাইনাস থাকবে, এখানেও একটা ছি এটা কেন ভুল করলাম আমি, ছি লজ্জা মাইনাস। তাহলে এখানে মাইনাস হলে এইটার সামনে হবে মাইনাস, এটার সামনে হবে প্লাস, তাহলে এটা হবে এম নট বাই এম। ঠিক আছে, এম নট বাই এম। ঠিক আছে তাহলে দেখো ভি নট সমান সমান আসছে ভি নট মাইনাস জিটি প্লাস ভি জি আর লন এম নট ডিভাইডেড বাই এম। এইটা হচ্ছে আমাদের রকেটের টি সময় পরে শেষ বেগের ফর্মুলা। ভি সমান সমান ভি নট মাইনাস জিটি প্লাস ভি জি আর লন এম নট বাই এম। হ্যাঁ সূত্রটা তো অনেক কঠিন সূত্র, হ্যাঁ আসলে কঠিন সূত্র, কিন্তু দেখো মনে রাখার একটা সুন্দর টেকনিক আছে। বলো তো ভাইয়া, যে কোনো একটা বস্তুকে যখন আমরা ভি নট বেগে উপরের দিকে ছুঁড়ে মারি তখন টি সময় পরে ওই বস্তুটার ভি কত হয়? ভি সমান সমান হয় কত? আদিবেগ মাইনাস জিটি, এইটুকু থাকেই না? সো রকেট যেহেতু সবসময় উপরের দিকে একটা ধাক্কা দেয়, মানে ধাক্কা পায়, রকেট যেহেতু সবসময় উপরের দিকে একটা ধাক্কা পায়, এই কারণে তার রকেটের ক্ষেত্রে যে সূত্রটা হবে সেটা হচ্ছে ভি নট মাইনাস জিটিটুকু ভাইয়া থাকবেই, সেই সাথে একটা এক্সট্রা জিনিস যোগ হয়ে যাবে, ভি জি আর লন এম নট বাই এম, লন এম নট বাই এম। বুঝছো? কার পরিচয় কি? ভিজিআর এর পরিচয় জানি। এম নটে ভি নট মানে কি? ভি নট হচ্ছে টি ইজ ইকুয়ালস টু 0-তে বেগ। আচ্ছা তারপরে ভিজিআর তো জানি। এম নট কি? এম নট হচ্ছে টি সমান সমান 0-তে রকেটের মোট ভর। রকেটের মোট ভর বলতে কিন্তু রকেট প্লাস জ্বালানির ভর বোঝাচ্ছে, রকেটের মোট ভর। এবং এম যেটা সেটা হচ্ছে টি সমান সমান টিতে, টি সমান সমান টিতে রকেটের মোট ভর, রকেটের মোট ভর। ভাইয়া দেখো তাহলে এই যে তিনটা সূত্র, এই একটা সূত্র, এই একটা সূত্র, এই একটা সূত্র, রকেটের মোটামুটি তিনটা সূত্রই কিন্তু আছে। বুঝেছো? রকেটের মূলত এই তিনটা সূত্রই কিন্তু আছে। ভিজিআর কে যে লিখে দিয়েছিলাম, ভিজিআর মানে রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ, রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। ঠিক আছে? হ্যাঁ এম নট দিয়ে প্রথম অবস্থায় ম্যাস বুঝাইছে। ঠিক আছে? তাহলে ভাই দেখো আমরা এই প্রমাণটা কিভাবে করলাম আমি আর একবার বলি, কিন্তু আবারও বলছি এই প্রমাণটা আমাদের পরীক্ষার জন্য লাগবে না, একেবারেই লাগবে না। জাস্ট এই সূত্রটা কিছু ইঞ্জিনিয়ারিং ম্যাথে দেয়, এই সূত্র দিয়ে ম্যাথ। ঠিক আছে? কিন্তু এগুলো বইতে খালি একটা গিয়াস স্যারের বইতে সম্ভবত অনেক আগে একবার দেখছিলাম, কিন্তু এটার প্রমাণটা খুব একটা প্রয়োজন নাই, তবুও একবার একটু দেখাই রাখি। সো আমরা এফ নেট সমান তো এটা জানি, এই সূত্র জানি। সো এখানে একটা মাইনাস দিলাম কেন? কারণ সময় যত বাড়তেছে ডিএম কিন্তু ভর কমে যাচ্ছে, ভর হ্রাস পাচ্ছে। সেই কারণে আমাদের এটা এই মাইনাসটা কিন্তু দিকের জন্য হয় নাই, এই মাইনাসটা হচ্ছে ভর কমে গেছে বলে। এরপরে সিম্পলি এইটুকু ম্যাথের দোষ, এগুলা কিন্তু আমাদের দোষ না। এগুলা এই যে ম্যাথে এই লাইনটা আনার জন্য আমাদেরকে এখানে কিছু এম দিয়ে ভাগ করা লাগছে, ডিটি দিয়ে গুণ দেওয়া লাগছে। কারণটা কি শোনো? কারণটা হচ্ছে যাতে করে আমরা এখানে যে ডিএম আছে, ডিএম এর সাথে এম কে নিয়ে আসতে পারি। দেখো ডিএম এর সাথে এম চলে আসছে, তারপর এখানে শুধু ভি আছে, এখানে শুধু ডিটি আছে। সো দুইটা ভ্যারিয়েবল যাতে করে একই জায়গায় না থাকে, যেমন এখানে দেখো ভিও একটা ভ্যারিয়েবল, আবার এই ডিটি যেটা ডিটিও একটা ভ্যারিয়েবল। তাহলে আমরা চাই
একই রাশিতে যাতে করে দুইটা ভ্যারিয়েবল না থাকে। সো তা না হলে ইন্টিগ্রেশন করাটা সহজ হবে তাহলে। সো এখানে দেখো এমনভাবে এটাকে সাজাইছি যে এখানে একটাই ভ্যারিয়েবল, এখানেও একটাই ভ্যারিয়েবল, এই রাশিতেও একটাই ভ্যারিয়েবল। সো তারপরে আমরা জাস্ট ইন্টিগ্রেশন করছি, এই ডিএম বাই এম কে ইন্টিগ্রেশন করে লন এম হয়, এটা মুখস্থ সূত্র। তারপর এখান থেকে আমরা এম মাইনাস এম নট করে বসায় মাইনাসটাকে কাউন্ট করে যেটা আসছে এই সূত্রটা পাইছি। সো তাহলে এই ফর্মুলাটা মাথায় রেখো। চলো আমরা একটা ম্যাথ দেখি, তাহলে আরও ক্লিয়ার হবে। আমরা চলো একটা ম্যাথ দেখি, তাহলে আরও ক্লিয়ার হবে। বুঝতে পারছো? ওকে, এই ম্যাথটা দেখো। 15,000 কেজি জ্বালানি সহ 15,000 কেজি জ্বালানি সহ ডিএম বাই ডিটি কি ভাগের সম্পর্ক? এইটা আসলে একটু চিটিং হয়েছে ওই জায়গায়, আপাতত এটা ইগনোর করো। ডিএম বাই ডিটি তো আসলে ঠিক ভাগ না, ওটা একটা অপারেটর। কিন্তু আমরা যখন ফিজিক্সে এটাকে চিন্তা করি, ডিএম বাই ডিটি মানে ভরের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন হিসাবে এটাকে চিন্তা করা যায়। সেই হিসাব করে আমরা ডিটি দিয়ে দুই পাশে গুণ দিয়ে দিছি। ঠিক আছে, ম্যাথ নাম্বারিং আসা যাবে, এটা 1 নাম্বার ম্যাথ দাও। রুহুল আমিন 1 নাম্বার ম্যাথ দাও, খুশি হবা তুমি? ঠিক আছে। হ্যাঁ, পরিবর্তনের হার বললেও সবসময় শেষ মাইনাস আদি ডিভাইডেড বাই সময়। ওকে ওকে, চলো দেখো এখন কি বলছে এখানে। প্রথম প্রশ্ন, 15,000 কেজি জ্বালানি সহ একটি রকেটের ভর হচ্ছে 20,000 কেজি। হ্যাঁ, কি বললো? 15,000 কেজি জ্বালানি সহ রকেটের ভর 20,000 কেজি। তাহলে আমাকে বলো তো ভাইয়া, শুধু রকেটের ঠোঙ্গাটার ভর কত? রকেটের যে ঠোঙ্গাটা আছে, রকেটের ঠোঙ্গাটার ভর কত বলো তো? একজন হচ্ছে 50,000 কেজি, না 50,000 না 5,000 কেজি। হ্যাঁ, এটাকে ডিডিটি অফ এমই বলবা, ডিডিটি অফ এমই বলবা। তাহলে 5 কেজি, কারণ দেখো বলছে 15,000 কেজি জ্বালানি সহ রকেটের যে ভর সেইটা হচ্ছে 20,000 কেজি। তাহলে আমাদের শুধু রকেটের যে ঠোঙ্গা, রকেটের ঠোঙ্গার ভর হচ্ছে 5,000 কেজি, আর এই ঠোঙ্গার ভিতরে যে জ্বালানিটুকু আছে সেটার ভর হচ্ছে 15,000 কেজি। ঠিক আছে, এখন দেখো রকেটের সাপেক্ষে এত মিটার পার সেকেন্ড দ্রুতিতে জ্বালানি 200 কেজি পার সেকেন্ড হারে পুড়ে। তাহলে এখন আমাকে বলো এখানে কোন কোন ডেটাগুলো দেওয়া আছে। আমাদের বলছে রকেটের সাপেক্ষে এত দ্রুতিতে জ্বালানি যায়। তাহলে রকেটের সাপেক্ষে এত দ্রুতি, এটার মানে কি ভাইয়া? রকেটের সাপেক্ষে এত দ্রুতি মানে কি? যে জ্বালানির বেগ, গ্যাসের বেগ রকেটের সাপেক্ষে সেইটা দেওয়া আছে আমাদের 3000 মিটার পার সেকেন্ড, মানে 3 কিলোমিটার পার সেকেন্ড। 3000 মিটার পার সেকেন্ড, ভেরি গুড। এবং দেখো জ্বালানি এত কেজি পার সেকেন্ড হারে পুড়ে, তার মানে এটা কি দেওয়া আছে বলো তো? এটা হ্যাঁ গুড, ডিএম বাই ডিটি দেওয়া আছে। তার মানে আমাদের এখানে দেওয়া আছে ডিডিটি অফ এম ডিএম বাই ডিটি সমান সমান কত? 200 কেজি পার সেকেন্ড। 200 কেজি পার সেকেন্ড, ভেরি গুড। এখন বললো রকেটে যদি খাড়া উপরের দিকে গতিশীল থাকে তবে রকেটের উপরের দিকের ধাক্কা কত? বলো রকেটের উপরের দিকের ধাক্কা কত? 1 নাম্বার প্রশ্ন, রকেটের উপরের দিকে ধাক্কা, রকেটের উপরের দিকে ধাক্কা এফ সমান সমান কি ছিল? ভিজিআর ডিএম বাই ডিটি, ভিজিআর ডিএম বাই ডিটি। তো এখান থেকে দেখো ভিজিআর যেটা সেইটার মান দেওয়া আছে 3000 এবং ডিএম বাই ডিটি এটার মান দেওয়া আছে 200। তাহলে কত নিউটন হবে এটা? কারণ সবাই এসে এককে আছে, কেজি পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আসছে 3 দুগুণে 6, আর এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 3, এটা 2, তাহলে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন। এত নিউটন বল, ধাক্কা বল উপরের দিকে কাজ করছে। এত নিউটন ধাক্কা বল উপরের দিকে কাজ করছে, রকেটের উপরে ধাক্কা বল হচ্ছে এত নিউটন। বুঝতে পেরেছো? ধাক্কা বল হচ্ছে এতখানি করে কাজ করছে। আমরা জাস্ট ধাক্কা বলের মানটা বের করলাম, আমরা দিকটা তো জানি। দিকটা কোন দিকে? দিক হচ্ছে উপরের দিকে। থ্রাস্ট ফোর্স লেখো, থ্রাস্ট, THRUST, ঠিক আছে, থ্রাস্ট ফোর্স, ধাক্কা বল। ঠিক আছে, ঠোঙ্গা কি? ঠোঙ্গা ওই যে যেটা মুড়ি খায়, বুঝছো না? এইবার আসো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমাদেরকে বললো নিক্ষেপের সময় রকেটের উপরে প্রযুক্ত লব্ধি বল কত? কি বল বের করতে বলেছে বলো? লব্ধি বল। কি বল বের করতে বলেছে বলো? লব্ধি বল কত? কি বল? লব্ধি বল কত? আমাদের দেখো নিক্ষেপের সময় রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল, তাহলে এফ নেট এটা সমান সমান কি হবে? উপরের দিকে কাজ করে হলো এফ ধাক্কা, নিচের দিকে কাজ করে mg। তাহলে ভাইয়া বলো তো এফ ধাক্কার মান ছিল 6 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মাইনাস
এম এর মান কত একদম ধাক্কার সময়, এম এর মান কত একদম শুরুতে যখন সেটা উপরে নিক্ষেপ করছে তখন কিন্তু এটার মান 20,000 ইন্টু 9.8 ইন্টু কত 9.8। তাহলে যে এফ নেট সেটা হচ্ছে এত। বুঝতে পারছো? হিসাব করে দেখবা কত হয়, হিসাব করে দেখবা কত হয়। তারপরে আসো 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন কি বললো, জ্বালানি শেষ হবার সময় রকেটের উপরে লব্ধি বল কত? জ্বালানি যখন শেষ হয়ে যাচ্ছে সেই সময় রকেটের উপরে লব্ধি বল কত? হ্যাঁ, সেই সময় রকেটের উপরে লব্ধি বল কত এটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো ঠিক আছে, তাইলে আমরা এখান থেকে দেখো জ্বালানি শেষ হবার সময় রকেটের উপর লব্ধি বল, তাহলে ভাই লব্ধি বলের সূত্র তো আগের বারই দেখলাম, এই যে আপনি দেখাইছেন এফ নেট সমান সমান এফ ধাক্কা মাইনাস হচ্ছে এমজি। তাহলে এফ ধাক্কার মান তো আমরা জানি 6 × 10⁵। তো এম এর মানটা কি ভাইয়া জ্বালানি যখন শেষ হয়ে গেছে তখন কি ভাইয়া এম এর মানটা 20,000? না তো, যখন জ্বালানি শেষ হয়ে গেছে তখন কিন্তু এই রকেটের বডির ভর হচ্ছে 5,000। তাহলে এখানে হবে সেই 5,000 ইন্টু 9.8। যদিও এখানে 9.8টা লিখতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নাই, বইতে এভাবেই করা আছে, রমা বিজয় স্যারের বইতে এভাবে করা আছে। তাহলে এটা গেল আমাদের এফ নেট। এটা কি এফ নেট? এইটা কিভাবে পাইছি? 5,000 কিভাবে পাইছি তার একটু লিখে দিই। 5,000 কিভাবে পাইছি? 5,000 পাইছি হচ্ছে জ্বালানি শেষ হবার সময়, জ্বালানি শেষ হবার সময় রকেটের ভর 20,000 মাইনাস 15,000, এটাই বসাইছি। ঠিক আছে, তাহলে এখান থেকে হিসাব করে বের করবা। এবার আসো 4 নাম্বার প্রশ্ন, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। বললো জ্বালানি শেষ হবার মুহূর্তে রকেটের বেগ নির্ণয় করো। জ্বালানি শেষ হবার মুহূর্তে রকেটের বেগ, তাহলে ভি সমান সমান আমরা জানি ভি নট মাইনাস জিটি প্লাস ভিজিআর লন এম নট বাই এম। এটাই কিন্তু ছিল সূত্র, এম নট বাই এম। এই যে ভি ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি প্লাস একটা এক্সট্রা টার্ম ভিজিআর লন এম নট বাই এম। তাহলে ভাইয়া দেখো আমাদের একদম শুরুতে রকেটের বেগ কিন্তু শূন্য, যখন টাইম শূন্য, খেয়াল করো যখন টাইম শূন্য তখন কি কোনো জ্বালানি বের হয়েছে? হয় নাই। তাহলে রকেট কি কোনো আদিবেগ পাবে? পাবে না। বুঝছো? বলো তো বুঝছো কিনা? যখন 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 হচ্ছে ভর শূন্য, যখন টি এর মান শূন্য, টাইম যখন শূন্য, ওই সময় কি কোনো জ্বালানি বের হয়েছে? কোনো জ্বালানি কি বের হয়েছে? কোনো জ্বালানি বের হয়নি। তাহলে জ্বালানি যদি বের না হয় তাহলে রকেট কি কোনো বেগ পাবে ওই সময়? পাবে না। তাহলে ওই সময়কার বেগ কত? শূন্য। একদম শুরুতে বেগ হচ্ছে শূন্য। ঠিক আছে, তাহলে এই বেগটা হচ্ছে শূন্য মাইনাস, এখন একটা ঝামেলায় পড়ে গেছি দেখো, মাইনাস জি এর মান জানি 9.8 বসালে হয়ে যাবে। টি এর মানটা কত এটা আমরা জানি না, টি এর মানটা এখানে বসাতে হবে, প্লাস ভি জি আর এর মান সুন্দর দেওয়া আছে, চকচক করতেছে এখানে 3,000 লন। বলো তো ভাইয়া জ্বালানি যখন একদম এম নট ভরপুর জ্বালানি তখন হচ্ছে 20,000 ভর ছিল, আর যখন জ্বালানি শেষ তখন এম এর মান কত বলো তো? তখন জ্বালানি যখন শেষ 15,000 কেজি শেষ, তখনকার ভর হচ্ছে 5,000, মাত্র 5,000 তখন থাকবে। এখন এই টাইমটা কিসের টাইম বলো তো? জ্বালানি শেষ হতে সময়। এই টাইমটা কোন টাইম? এইটা হচ্ছে জ্বালানি শেষ হতে সময়। জ্বালানি শেষ হতে যে সময় লাগে সেটা হচ্ছে টি। এখন এই জ্বালানি শেষ হতে সময় লাগে কত, এটা কেমনে বের করব বলো তো ভাইয়া? জ্বালানি শেষ হতে কত সময় লাগে এটা কিভাবে বের করব বলো তো? বলো তো জ্বালানি শেষ হতে সময় কত লাগে এটা কিভাবে? আচ্ছা তোমরা বের করো তো। জ্বালানি শেষ, হ্যাঁ গুড, সালসাবিল পিঙ্কি, ভেরি গুড। ডিএম বাই ডিটি থেকে বের করবো। আলামিন অলরেডি বের করে ফেলছো, 75 সেকেন্ড, ভেরি গুড। দেখো সো এইখানে মূলত কিভাবে আমরা বের করব টাইমের মানটা? তুমি দেখো
আমাদের জ্বালানি আছে 15,000 কেজি, প্রতি সেকেন্ডে 200 কেজি করে জ্বালানি শেষ হয়ে যায়, পড়ে যায়। তাহলে প্রতি সেকেন্ডে যদি 200 কেজি জ্বালানি হারায়, তাহলে 15,000 কেজি হারাতে কত সময় লাগবে? কত সময় লাগবে? সহজ, তুমি দেখো, এটা কিন্তু রকেটের সাপেক্ষে জ্বালানি কত দ্রুতিতে বেরোচ্ছে, সেটা জ্বালানির বেগ, এটা দিয়ে হিসাব করো না, বরং দেখো প্রতি সেকেন্ডে কত ভর কমে যাচ্ছে। প্রতি সেকেন্ডে জ্বালানি 200 কেজি করে কমে যাচ্ছে, তাহলে 15,000 কেজি জ্বালানি কমে যেতে কত সময় লাগবে? বুঝছো? তাহলে এখান থেকে দেখো, আমরা যদি এভাবে হিসাব করি যে আমরা জানি 200 কেজি জ্বালানি শেষ হতে সময় লাগে 1 সেকেন্ড, তাহলে 1 কেজি শেষ হতে কত সময় লাগে এবং 15,000 কেজি শেষ হতে কত সময় লাগবে? তাহলে এটা হচ্ছে 15,000 ডিভাইডেড বাই 200, 0,0,0,0, 150/2 মানে হচ্ছে 75। তার মানে 75 সেকেন্ড পরে আমাদের জ্বালানি সব শেষ হয়ে যাবে। 75 সেকেন্ড পরে আমাদের জ্বালানি সব কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এটাকে আমি এখানে রেখে দিলাম, এটা রাফ। তাহলে এটা রাফ, এই রাফটা আমরা এখানে ঢুকাবো, ঠিক আছে? সুতরাং ভি এর যে মান, এটা কত আসছে? -9.8 ইন্টু 75 প্লাস 3,000 লন 20,000/5000, লন 4 লেখা যায়, যাই হোক, 20,000 ডিভাইডেড বাই 5,000। দেখছো, তোমাদের জন্য এখন আমি আর কপি টপি করি না, কষ্ট করে আবার লিখলাম। কত ভালোবাসি তোমাদেরকে, তোমরা এটার মূল্য দাও না। সি 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 সি, ঠিক আছে, দেখো বুঝেছো কিনা। ঠিক আছে, হ্যাঁ, যা আসে তাই, রেজাল্ট যা আসে তাই, এটা নিয়ে কোনো প্যারা নাই। এবার আসো, একটা মজার প্রবলেম আছে, সেইটা যদি আমরা একটু দেখি। একটা মজার প্রবলেম আছে, বুঝছো? একটু লিখে ফেলো প্রবলেমটা। প্রবলেমটা রমা বিজয় স্যারের বইয়ের ম্যাথ প্রবলেম। বলছে একটা রকেটকে পৃথিবী থেকে মুক্ত হতে হলে, লিখে ফেলো, একটি রকেটকে পৃথিবী থেকে, একটি রকেটকে পৃথিবী থেকে মুক্ত হতে হলে, একটি রকেটকে পৃথিবী থেকে মুক্ত হতে হলে m0/m অনুপাতটির মান কত হবে? অনুপাতটির মান, অনুপাতটির মান কত হবে? এখন কথা হচ্ছে, ভাইয়া পৃথিবী থেকে মুক্ত হতে কত বেগ লাগে, এইটা আমরা আবার কেমনে বের করব? এটা তোমরা মহাকর্ষ অধ্যায়ে গিয়ে ডিটেলসে পড়বা। আপাতত আমাদের প্রশ্নের মধ্যে ইনফরমেশন দেওয়া আছে যে মুক্তিবেগের মান, মুক্তিবেগের মান, মুক্তিবেগের মান 11,200 মিটার পার সেকেন্ড, এটা একটা ইনফো দেওয়া। আর একটা বলছে গ্যাসের নির্গমন বেগ, গ্যাসের নির্গমন বেগ 3 কিলোমিটার পার সেকেন্ড, 3 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে প্রশ্নটা কি জানো? প্রশ্নটা হচ্ছে, আমরা এখানে রকেটকে এমন একটা বেগে ছুটতে চাই, এই যে আমাদের রকেটটাকে আমরা এমন একটা বেগে ছুটতে চাই, যেই বেগে ছুটলে সে পৃথিবী থেকে মুক্ত হয়ে যাবে, পৃথিবীতে ফেরতই আসবে না, মানে পৃথিবীর আকর্ষণ বল সম্পূর্ণ ছিন্ন করে সে বাইরে চলে যাবে। সো যে কোনো বস্তুকে তুমি যদি একদম পৃথিবীর আকর্ষণ বল ছিন্ন করে বাইরে ফেলতে চাও, তাহলে তার যেই বেগটা দেওয়া লাগে সেটাকে বলে মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি, ESCAPE, এসকেপ ভেলোসিটি। সো ওই এসকেপ ভেলোসিটি রিলেটেড যে টপিক আছে সেগুলো তোমরা মহাকর্ষ অধ্যায়ে গিয়ে পড়বা। আমরা জাস্ট ওই এসকেপ ভেলোসিটির যে মান পৃথিবীর জন্য, যে কোনো পদার্থকেই যদি তুমি পৃথিবীর আকর্ষণের বাইরে নিয়ে যেতে চাও, কোনো রকম পৃথিবীর আকর্ষণ বিকর্ষণ থাকবে না, এরকম একটা অবস্থাতে যদি তুমি নিয়ে যেতে চাও, তাহলে ভূপৃষ্ঠ থেকে ওই বস্তুটাকে 11,200 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করতে হবে।
ভূপৃষ্ঠ থেকে 11,200 মিটার পার সেকেন্ড বেগে কোনো বস্তুকে তুমি যদি নিক্ষেপ করো তাহলে সে কখনোই আর পৃথিবীতে ফেরত আসবে না, পৃথিবী থেকে মুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে ন্যূনতম বেগ। যদি 12,000 দাও তাহলে তো আর ফেরত আসবেই না, 13,000 দিলে তো ফেরত আসবেই না। ন্যূনতম বেগ হচ্ছে 11,200। কিভাবে ভাইয়া, কেন হলো, এটার উত্তর তোমরা মহাকর্ষ অধ্যায়ে পাবা। আপাতত আমরা জাস্ট এই মানটা নিয়ে কাজ করি। সো আমাদেরকে বলছে যে একটা রকেটকে আমি চাই মুক্তিবেগে ছুঁড়ে মারতে। তাহলে মুক্তিবেগে যদি ছুঁড়ে মারতে চাই তাহলে আমার m/m0 এর রেশিওটা কত হইতে হবে? তাহলে খেয়াল করো, আমরা বেগের যে ফর্মুলা জানি, বেগের ফর্মুলা কি জানি? অ্যান্সার এটা। বেগের ফর্মুলা আমরা জানি v = u - gt প্লাস vgr ln m0 ডিভাইডেড বাই m। এখন বলো তো, আমাদেরকে একদম শুরুতে, একদম t = যখন 0, মানে একদম ঠিক ওই মুহূর্তে আমাদেরকে বেগ দেওয়া লাগবে হচ্ছে 11,200 মিটার পার সেকেন্ড। 11,200 মিটার পার সেকেন্ড আমাদেরকে বেগ দেওয়া লাগবে। তাহলে খেয়াল করো, একদম শুরুতে যখন কোনো রকমের ভর বের হয়নি তখন কিন্তু ওই রকেটের বেগ 0। একদম শুরুতে কিন্তু টাইমের মানটাও কত? প্রায় 0। টাইমের মানটাও একদম নেগলিজেবল, 0ই আমরা কনসিডার করতে পারি। তাহলে সেই সময় যে বেগটা লাগবে v = হচ্ছে vgr ln m0 ডিভাইডেড বাই m। m0 ডিভাইডেড বাই m। তাহলে vgr এর মান 3 কিলোমিটার ছিল, এটা হলো 3000 লন। এখান থেকে আমাদের মূলত m0/m এর ভ্যালুটা বের করতে হবে, আর বেগ লাগবে কত? 11,200। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে m0/m কত এটা বের করে ফেলবো। m0/m কত এটা বের করে ফেলবো। তাহলে দেখো 11,200 ডিভাইডেড বাই 3000, এটা তো আসলো। এবার লন যেটা আছে শিফট লন লিখে তারপরে অ্যান্সার দাও। এটা আসে 41.81। 41.81 এটার মানেটা কি? এটার মানে হচ্ছে আমাদের m0 হচ্ছে একদম শুরুর ভর, আর mটা হচ্ছে ওই t সেকেন্ড পরে যেই ভরটা, সেটা mটা হচ্ছে t সেকেন্ড পরে যেই ভর, তাই না? যখন আমরা ইন্টিগ্রেশন করছিলাম তখন তোমরা দেখছো যে এখানে আমরা যেই টিটা লিখি, এই টিটা কোন টি? যেইটুকু সময়ে আমাদের রকেটের ভরটা m0 থেকে m হয়ে যায় সেই সময়টা কিন্তু এখানে দেওয়া হয়, সেই ভরটা এখানে দেওয়া হয়। তো এইখানে আমাদের যেই জিটি এর টিটা, সেই টিটা কিন্তু একদম নেগলিজেবল বলে আমরা এটাকে 0, মানে একদম স্টার্টিংয়েই কতটুকু বেগ দেওয়া লাগবে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে একদম প্রথম থ্রাস্টটা যখন হবে তখনই কিন্তু আমাদের m0/m এটার রেশিও হতে হবে 41.81। যদি এরকমটা হয় যে প্রথম ধাক্কাতেই তার ভরের তুলনায় যতটুকু, মানে m0/m এই রেশিওটা যদি 41.81 হয় তাহলে কিন্তু সেটা পৃথিবী থেকে অতিক্রম করে চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এই বেগটা খুব দরকার, এই বেগটা খুব দরকার। কেন পৃথিবীতে থাকতে চাচ্ছ না? পৃথিবী থেকে বেরিয়ে যেতে চাচ্ছ? ঠিক আছে, এবার আসো আমরা কিছু সহজ সহজ প্রবলেম করি। আগের দিনের প্রবলেমগুলো আমরা একটু রিভাইজ করে ফেলি। দেখো ই কি ভাইয়া, আর লনই বাকি। এই যে আমরা যখন লগ লিখি, ধরো এলওজি লগ, মনে করো আমি লিখলাম লগ এক্স এ সমান বি। এটার মানে কি? এটার মানে হচ্ছে এক্স এর ওপরে পাওয়ার যদি বি হয় তাহলে এটা সমান এ হয়, তাই না? তো নর্মালি যখন এখানে কিছু লেখা হয় না তখন কিন্তু এটা 10 এর পাওয়ার বোঝায়। তাহলে 10 টু দি পাওয়ার বি সমান এ। এটা ম্যাথের পড়াশোনা, ফিজিক্সের দোষ দিও না। তো আমাদের যদি এটা লগ ই হয় তাহলে সেটাকে আমরা বলি লন। বুঝছো? এটা নিয়ে আসলে বহুত কথাবার্তা আছে। লন একটু সার্চ করো, নেটে সার্চ করো লন, আর নাহলে ম্যাথের ভাইয়েরা পড়াবে, এগুলা অসুবিধা নেই, চিন্তা করো না। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে একটু জানাই রাখি, আমরা কিন্তু, তোমরা যারা আমাদের সাইকেলগুলোতে ভর্তি আসো, তোমাদেরকে গাইড দেওয়ার জন্য, বিশেষ করে কয়টা রেকর্ড ক্লাস জমা আছে, কয়টা কোন কোন চ্যাপ্টার পড়া হয়েছে, কলেজে কী কী চ্যাপ্টার আছে, এই সমস্ত ইনফরমেশনগুলো জানার জন্য, মূলত তোমাদের খোঁজ খবর নেওয়ার জন্য আমরা কিন্তু আমাদের একটা টিম নিয়েছি। সেই টিমে হচ্ছে তারা তোমাদেরকে কিন্তু ফোন দিয়ে খোঁজ খবর নিবে। সো তোমাদের যে টাইপের প্রবলেমগুলো আছে সেই টাইপের প্রবলেমগুলো ওই ভাই আপুদের সাথে একটু শেয়ার করো, ওগুলা কিন্তু সরাসরি আমাদের কাছে আসে। তো এটার জন্য
বলতেছি যে তোমাদের কিন্তু ফোন দিবে, এটা ম্যাথেও যারা আসো, ফিজিক্সেও যারা আসো, কেমিস্ট্রিতেও যারা আসো, বায়োলজিতেও যারা আসো, এসএসের যে কোনো সাইকেলে থাকলেই তোমার কাছে কিন্তু ফোন যাবে। এবং ভাইয়াপুরা তোমাদের সাথে কথা বলে ধরো কোন কোন সাইকেলগুলো এখন চলতেছে, প্লাস আমাদের তোমাদের কতগুলো চ্যাপ্টার রেকর্ড দেখা হয়েছে, পরীক্ষা দিচ্ছ কিনা, মানে জাস্ট খোঁজ খবর রাখা। নর্মালি তো দেখা যায় অফলাইন হইলে তোমাদের সাথে একটা কমিউনিকেশন থাকে, যোগাযোগ থাকে, অনলাইন হয় তো ওই যোগাযোগটা আসলে থাকে না। সো এই কারণে যাতে করে এক মানে তোমাদের বর্তমান কারেন্ট পজিশনটা কি এটা একটু জানায়ও। বুঝতে পারছো? আজকে দিছিল? ঠিক আছে। কখন কল দিবে এটা আসলে ঠিক নাই, যদি দেখো যে কল তুমি ধরতে পারো নাই তাহলে একটু কল ব্যাক করিও। ঠিক আছে, একটু কল ব্যাক করিও। ঠিক আছে, বায়োলজিটা কল দিছিল, আচ্ছা ঠিক আছে। আমরা ফোন দিতে গেলে আর ক্লাস নিতে পারবো না। এই জন্যই ধরো আমরা টিম একদম আলাদা করে রাখছি, কারণ যেহেতু তোমাদের সাথে একটা ইয়া হয়ে যাচ্ছে, মানে অনেক দিন যোগাযোগ হচ্ছে না। যোগাযোগ তো হচ্ছেই আসলে, ক্লাসের মধ্যে তো যোগাযোগ হয়ই, কিন্তু ওই যে ধরো মানে একদম তোমাদের পার্সোনাল যে সমস্যাগুলা বা একদম তোমার বর্তমান সিচুয়েশনটা কি সেটা সম্পর্কে জেনে তো আর আমরা ফিডব্যাকটা ওইভাবে দিতে পারি না। সো এই কারণে ওই ভাইয়াপুরাও কিন্তু তোমাদেরকে গাইড করবেন, মানে আমরা বলে দিছি যে কোনো কিছু গাইড করার আগে যাতে করে আমাদের সাথে কথা বলে শিওর হয়ে তারপরে গাইড করেন। তো সেই কারণে তারা যদি এরকম হয় যে গাইড ওই সময় করতে পারতেছে না, হয়তো এমন তুমি একটা প্রবলেমের কথা বলছো যেটার সলিউশন হয়তো ওনারা জানে না, সেক্ষেত্রে ওনারা তখন আমাদের সাথে কথা বলে তোমার কাছে পৌঁছাই দিবে। বুঝতে পারছো? এই আর কি। ঠিক আছে, চলো এই প্রবলেমটা দেখি। কল দিয়ে কি বলবে? বকা দিবে। কল দিয়ে বকা দিবে, হ্যাঁ পড়াশোনা করো না কেন, নাম্বার কত পাইছো, এই বকা দিবে। না না, এখানে তো আসলে ওইরকম না যে তোমাকে মানে অফলাইন ক্লাসে কি হয় যে তুমি পড়া পারতেছো না, তোমাকে জেলের মধ্যে ভরে দিলাম, তাই না? অফলাইন ক্লাসে তো এগুলো করা যায়, তো অনলাইনে তো তোমাকে আমি পারবো না। সো এই কারণে একটু কথাবার্তা বলে তোমাদেরকে একটু ঝাড়ির উপর রাখা। বুঝতে পারছো? না না, এটা গতকালকে থেকে কল দেওয়া শুরু হয়েছে, তো টোটাল হচ্ছে অনেকগুলো ফোন দেওয়া লাগবে, তো এই কারণে তোমার কাছে আসতে হয়তো সময় লাগবে, কিন্তু এটা মানে তোমরা অন্য ফেক কল ভেবো না আর কি। ঠিক আছে, ওকে। না, আর্কাইভে গ্র্যাভিটেশন ফুল সিলেবাসের আছে, ফুল সিলেবাসের আছে। ঠিক আছে, দেখো আর কতক্ষণ পড়াবো? এই কেন তোমরা তো অস্থির হয়েছো কেন? আজকে পড়ানো শুরুই করলাম না এখনো। দেখো কি বলছে। ও আর আগামীকালকে থেকে কিন্তু তোমাদের অপূর্ব ভাইয়ের আদর্শ গ্যাসের ক্লাস আছে। ঠিক আছে, সাইকেল 4-এ না, ওইটা না 3-তে, 4-এ কালকে থেকে শুরু হচ্ছে, মাথায় রেখো। দেখো কি বলছে, 50 কেজি ভরের দাঁড়িয়ে থাকা এক লোকের কাছে 2 কেজি ভরের একটি বল ছোড়া হলো। বলটি ধরার পরে বলসহ লোকটির বেগ 2 মিটার পার সেকেন্ড হলে ধরার সময় বলটির বেগ কত ছিল? এটা নিজেরা করো, দেখি এটা নিজেরা করো। এতক্ষণ কি আপনি পড়াইছিলেন নাকি? একদমই না, মুবাশশিরা জান্নাত একদমই পড়ায়নি। আমাদের লাক ভালো আছে কস স্যার, আমরা তোমার কমেন্ট পড়ছে। তোমাদের কমেন্ট শোনো, যারা ফেসবুকে কমেন্ট করো, যারা ওয়েব অ্যাপে কমেন্ট করো, আমার সামনে 2টা কমেন্টই কিন্তু থাকে। সো আমি কিন্তু সব কিছুই দেখি। তো যেগুলো আমার কাছে মনে হয় যেগুলো হচ্ছে তোমাদের সাংসারিক আলাপ, কারণ তোমাদের তো এখানে অনেক সংসারী মানুষজন আছে, সো অনেক যেগুলো দেখে মনে হয় এগুলো সাংসারিক আলাপ, সেগুলো আর তোমাদের লজ্জা দেওয়ার জন্য আমি আর রিড আউট করি না। বুঝতে পারছো? যেগুলো মনে হয় যে না আমার সাথে রিলেটেড, পড়াশোনার সাথে সম্পর্কিত, সেইগুলো দেখা যায় এখানে পড়া হয়। ভাইয়া থার্মোডাইনামিক্সের 2টা ক্লাস নোট বাকি আছে, এখন কি সেই 2টা আইডিয়াল গ্যাস শুরু? হ্যাঁ, আইডিয়াল গ্যাস শুরু করে দাও, কোনো অসুবিধা নাই, কারণ আসলে আগে আইডিয়াল গ্যাস পড়ে তারপরে থার্মোডাইনামিক্স শুরু করা উচিত, অসুবিধা নাই। ঠিক আছে, ওকে। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমার মতে সেলুসার, এখন সেলুসারের বই ভালো, তুমি দেখো অনেক গোছানো আছে। ঠিক আছে ভাই, নাম্বারের লাস্ট ডিজিট বলে রাখবো? দাঁড়াও নাম্বারটা আমি বলে রাখি, আমাদের হেল্পলাইন নাম্বারটা দিয়ে রাখি তোমাদেরকে, হেল্পলাইন নাম্বারটা একটু দিয়ে রাখি, দাঁড়াও। এটা একটু বড় নাম্বার, সবাই একটু লিখে নিতে পারো। 0, জেনে অবাক হবে যে এই নাম্বারের শুরুতে একটা 0 আছে। 0967700005588, এবং যে কোনো প্রবলেম হইলেই তোমরা এখানে জানাও, যে কোনো প্রবলেম হইলেই এই নাম্বারে জানাও। ঠিক আছে, এই নাম্বার থেকেই কল যাবে, যে কোনো ঝামেলা হলে, কোনো ইস্যু যদি হয়
তাহলে এই নাম্বারে জানাও, ঠিক আছে? এটা কার নাম্বার? এটা এসিএস এর হেল্পলাইন নাম্বার, ঠিক আছে? ওকে, ঠিক আছে। না না, বেশিরভাগ সময় বিজি থাকলেও তো পরে কল ব্যাক করা হয়। এটা ধরো গত মাস থেকে আমরা মোটামুটি এটাকে একটু ফার্নিশ করছি। তো তুমি হচ্ছে যদি নাও পাও তাহলে সাথে সাথে ব্যাক করবে ইনশাল্লাহ, দেখো। আর যদি ব্যাক না করে আমার সাথে সাথে জানাবা যে ভাইয়া কল ব্যাক করছিল, কল দিছিল, আমি কল দিছি কিন্তু পাই নাই, এটা জানাবা আমার, তারপর আমি দেখব। ওকে, 50 কেজি ভরের দাঁড়িয়ে থাকা এক লোকের কাছে, এই যে লোক তার ভর হচ্ছে 50 কেজি, 50 কেজি ভরের একজন লোক দাঁড়ায় আছে, খায় দেখ কাম নাই, বুঝছো না? এই লোকের কাছে 2 কেজি ভরের একটা বল ছোড়া হলো। এই দেখো, এটা হচ্ছে 2 কেজি ভরের একটা বল তার দিকে ছোড়া হয়েছে। কত বেগে এটা আমরা জানি না, মনে করলাম ভি বেগে ছোড়া হয়েছে। তো যখন এর দিকে ছোড়া হয়েছে তখন দেখা গেল যে এই লোকটা বলটাকে হাতে নিয়ে, এই লোকটা বলটাকে হাতে নিছে, বলটাকে হাতে নিয়ে সে হচ্ছে এই দিক বরাবর 2 মিটার/সেকেন্ড বেগ অর্জন করলো, 2 মিটার/সেকেন্ড বেগ অর্জন করলো। তাহলে আমাদেরকে বের করতে বলছে যে এই বেগের মানটা কত। প্রশ্ন আশা করি বুঝেছ। তাহলে খেয়াল করো, একদম শুরুতে আমরা এই যে m1u1 প্লাস m2u2 সমান সমান m1v1 প্লাস m2v2 এটা অ্যাপ্লাই করব। তাহলে খেয়াল করো, আমাদের m1 যেটা সেটা হচ্ছে ধরো 2 কেজি, 2 কেজি সরি 2 কেজি ভরের বস্তু ভি বেগে যাচ্ছে, প্লাস m2 হচ্ছে 50 কেজি, কিন্তু ওর বেগ ছিল দাঁড়িয়ে থাকা লোক, তাহলে ওর বেগ ছিল 0। এরপরে কি আমাদের দুইটা ভর এক হয়ে গেছে না? কারণ যখন ক্যাচ ধরছে তখন কিন্তু দুইটা ভর এখন এক হয়ে গেছে। তাহলে m1 প্লাস m2 দুইটা মিলে কিন্তু তারা একটা 2 মিটার/সেকেন্ড বেগে চলা শুরু করেছে। তাহলে এখান থেকে আমরা পাই 2v সমান সমান m1 প্লাস m2 মানে হচ্ছে 52, 52 ইন্টু 2, 2 কাটাকাটি হলে তোমরা জেনে অবাক হবে যে বলের বেগ ছিল 52 মিটার/সেকেন্ড। বলের বেগ ছিল 52 মিটার/সেকেন্ড। ডান, ইজি, সবাই পারছো এটা, ভেরি গুড। এই প্রবলেমগুলো আছে, সহজ আছে। এইটা একটু দেখো আগে, প্রবলেমটা একটু তুলে ফেলো, প্রবলেমটা একটু খাতায় তুলে ফেলো। আমার এই স্লাইডটা একটু এদিক ওদিক করা লাগবে ক্লাস শেষ হলে, স্লাইডটা একটুখানি এদিক ওদিক করা লাগবে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা দ্বিমাত্রিক তলে দেখব আর হলো স্থিতিস্থাপক ঘর্ষণ, এই দুটো টপিক বাকি থাকবে। তারপরে আমরা ফ্রিকশন পড়ব, তারপরে হচ্ছে পুলি টাইপের ম্যাথগুলো দেখব, তারপরে কৌণিক গতিতে চলে যাব। সিম্পল, গুড। ভাইয়া আপনার নাম্বারটা দেন। বাহ, আমার কোনো নাম্বার নাই তো, আমার কোনো নাম্বার নাই, ঠিক আছে, ওকে। একটি 200 কেজি ভরের এবং 6 মিটার দৈর্ঘ্যের নৌকা স্থির পানিতে ভাসছে। 80 কেজি ভরের এক ব্যক্তি ওই নৌকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে গেলে নৌকাটির সরণ কত হবে? এই বলো তো, এই প্রশ্নটা কি তোমরা বুঝতে পারছো পড়ার পরে? হ্যাঁ, এসএসসিতে ম্যাথে বি পাইছো, বুয়েটে এক্সাম দিতে পারবা কিনা? একটু কারেন্ট সার্কুলারটা দেখো, এখন যে সার্কুলারটা দিছে ওইটা দেখো কি বলছে এখানে, ঠিক আছে? আপনি কই থাকেন ভাই? পৃথিবীতে থাকি, তোমরা জেনে অবাক হবে, পৃথিবী থেকে বলছি। দেখো এখানে বললো একটা 200 কেজি ভরের এবং 6 মিটার দৈর্ঘ্যের নৌকা স্থির পানিতে ভাসছে। তার মানে কি জানো? ও, নৌকা আগে এঁকে ফেলি, আগে নৌকা এঁকে ফেলি। আরে নৌকা, আরে নৌকা হইছে ভাইয়া, তুখর নৌকা হইছে। মানে প্রশংসা তো আসলে নিজের প্রশংসা নিজের করতে ইচ্ছা করে না, বুঝছো না? আরে সর্বনাশ, কি সুন্দর পাটাতন, এটা একটা গলুই, আবার এই পাশে আর একটা গলুই, আরে সর্বনাশ, অবাক হয়ে যাচ্ছি নিজের আঁকা দেখে, তুখর হয়েছে। সো এইটা হচ্ছে আমাদের সবুজ একটা পানি, এই সবুজ পানির মধ্যে নৌকাটা স্থির অবস্থায় আছে। বুঝতে পেরেছো? সবুজ পানির মধ্যে নৌকা কিভাবে আছে? নৌকা স্থির অবস্থায় আছে। এখন দেখো বলছে যে একজন লোক, এই হচ্ছে আমাদের ভদ্রলোক, তার ভর বলেছে 80 কেজি, 80 কেজি ভরের একজন লোক। আমাদের নৌকার ভর কত বলছে? নৌকার ভর বলেছে 200 কেজি, নৌকার ভর বলেছে 200 কেজি। এখন ভাইয়া বলো তো, দুইজনই শুরুতে স্থির ছিল,
দুইজনই শুরুতে স্থির ছিল। হ্যাঁ, দুইজনই শুরুতে স্থির ছিল। এখন খেয়াল করো, যদি একজন নৌকার একটা কোণা থেকে যদি হাঁটা শুরু করে, একজন যদি নৌকার একটা কোণা থেকে হাঁটা শুরু করে, তাহলে ভাইয়া বলো তো নৌকাটা কি আর ওই জায়গাতে দাঁড়ায় থাকবে? কারণ স্থির পানিতে কিন্তু এটা নৌকা ছিল। তাহলে যদি একজন লোক এক কোণা থেকে হাঁটা শুরু করে, তাহলে কি নৌকা ওই জায়গায় দাঁড়ায় থাকবে? নৌকা কোন দিকে যাবে বলো তো? লোকের দিকে আগাবে, নাকি লোক যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে যাবে? যেমন লোক তো এই কোণা থেকে, বাম কোণা থেকে লোকটা ডান কোণায় যাবে, এই দিকে যাবে। তাহলে আমাদের যে নৌকাটা, নৌকাটা কোন দিকে যাবে ভাইয়া বলো তো? ডান দিকে যাবে না বাম দিকে যাবে? উল্টা দিকে যাবে। আরে তুখোর, তোমরা এত 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 ব্রিলিয়ান্ট হলে তো ভাই সমস্যা। এই তো গুড। তাহলে নৌকাটা এই দিক বরাবর কিন্তু আগাবে। এখন বলছে নৌকাটা কতটুকু সরলো, যখন এই লোকটা এই মাথা থেকে এই মাথায় গিয়ে পৌঁছাবে তখন নৌকাটা কতটুকু সরে গেছে, নৌকাটা কতটুকু সরে গেছে। এখন ভাই বলো তো, রওনা দেওয়ার আগে দুইজনেরই ভরবেগের সমষ্টি কত? রওনা দেওয়ার আগে, রওনা দেওয়ার আগে ভরবেগের সমষ্টি কত? রওনা দেওয়ার আগে ভরবেগের সমষ্টি কত? সমষ্টি হচ্ছে 0 প্লাস 0 না? কারণ নৌকাও স্থির, লোকও স্থির। ঠিক আছে, ঠিক আছে। এই 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 না না না, সামনে যাবে কেন? নৌকা স্থির আছে, এইখানে একজন লোক দাঁড়ানো। এই দেখো, দাঁড়াও, আমি এখানে একটা, এটা মনে করো আমার সেই নৌকা। সো নৌকার এই পাশে একজন লোক দাঁড়ানো, তাহলে এইটা স্থির পানিতে আছে নৌকাটা। তো লোক যখন হেঁটে হেঁটে এইদিকে যাবে, তখন স্থির পানিতে থাকলে এই কোণায় যখন পৌঁছাবে তখন কি নৌকাটা একটু পিছনের দিকে সরে যাবে না? যারা বলতেছে ভাই সামনের দিকে যাবে, হ্যাঁ, তুমি যদি লাফ মেরে নৌকায় ওঠো, তীর থেকে যখন লাফ মেরে নৌকায় উঠবা, লাফ মেরে নৌকায় উঠবা, তখন কিন্তু নৌকা তোমার দিকে আগাবে। কিন্তু তুমি কি করতেছো? স্থির নৌকা দাঁড়ায় আছে, তুমি এক কোণা থেকে রওনা দিয়ে আরেক কোণায় যেতে চাও, এক কোণা থেকে রওনা দিয়ে আরেক কোণায় যেতে চাও, তাহলে নৌকা কি পিছনের দিকে যাবে না? বলো বলো বলো, এটা বুঝছো কিনা? বলো 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 বলো, বুঝছো কিনা? আপনি তো হাত দিয়ে সরাইছেন। আরে ভাই, আমি হাত দিয়ে আচ্ছা, না, এই যে এই যে এই যে এবার দেখো, এই যে, ঠিক আছে, হয়েছে। এই যে যদি আমি এইভাবে করে যাই, তাহলে দেখো, এই যে এই যে এই যে দেখছো নৌকাটা পিছনের দিকে যাচ্ছে। আরে স্বাভাবিক না, যখন লোক সামনের দিকে আগাবে তখন পা দিয়ে কি সে নৌকাকে পিছনের দিকে ঠেলছে না? যখন এই লোক সামনে আগাবে তখন কি পা দিয়ে তো সে এই নৌকাকে পিছনের দিকে ধাক্কা দিচ্ছে, তাহলে নৌকা পিছনের দিকে যাবে। ঠিক আছে, ওকে। এখন খেয়াল করো, রওনা দেওয়ার আগে কিন্তু তাদের ভরবেগের সমষ্টি 0। তাহলে যখন অপর পারে পৌঁছাইছে, অপর পারে পৌঁছানোর পরে তাদের ভরবেগ কত? অপর পারে পৌঁছানোর পর মোট ভরবেগ কত? তো মনে করলাম আমাদের নৌকাটা সাপোজ এক্স দূরত্ব অগ্রসর হয়েছে, বুঝছো? আমরা মনে করলাম যে আমাদের যখন এই লোকটা এই মাথা থেকে এই মাথায় পৌঁছাইছে, ততক্ষণে আমাদের এই নৌকাটা এক্স দূরত্ব প্রসারিত হয়েছে। আরে হাত পা খুলে চলে আসতেছে। আমি প্রমিস করছি তোমাদের, আমি আর কখনো করব না, স্মার্ট বোর্ডের কোনো ফিচার এখন থেকে আর ব্যবহার করব না, এই শেষ। ঠিক আছে, তোমাদের কষ্ট হয় শুনে আমার খুব খারাপ লাগছে, তো এই কারণে আমি আজকে থেকে আর কখনো স্মার্ট বোর্ডে কোনো ফিচার ব্যবহার করব না। সো যখন এটা লোকটা এই পাশ থেকে এ পাশে গেল, আমাদেরকে বলে দিছিল নৌকার লেংথ হচ্ছে 6 মিটার। নৌকার লেংথ কত বলে দিছিল? নৌকার লেংথ বলে দিছিল 6 মিটার। এখন ভাইয়া বলো তো, যদি নৌকাটা এক্স দূরত্ব আগায়, মানে যতক্ষণে লোকটা এই মাথা থেকে এই মাথায় গেছে, যতক্ষণে লোকটা এই মাথা থেকে এই মাথায় গেছে, ততক্ষণে আমাদের নৌকাটা এক্স দূরত্ব পিছায় আসছে, ততক্ষণে নৌকাটা এক্স দূরত্ব পিছায় আসছে। কথা বুঝছো? আবার দেখো কি বললাম, লোকটা যখন এই মাথা থেকে এই মাথায় গেছে, ও কিন্তু হেঁটে 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 ওই মাথায় গেছে। নৌকা যদি স্থির থাকতো তাহলে কিন্তু লোকটা 6 মিটার দূরত্ব অতিক্রম করত। কিন্তু আমরা ধরে নিচ্ছি লোকটা যখন এই পাশে পৌঁছাইছে ততক্ষণে আমাদের নৌকাটা এক্স দূরত্ব সামনে আগাইছে, এক্স দূরত্ব সামনে আগাইছে। তাহলে বলো তো দেখি, লোকটা আসলে
এক মাথা থেকে আরেক মাথায় যেতে কি টোটাল 6 মিটার পথ অতিক্রম করছে? স্থির কোনো পর্যবেক্ষকের সাপেক্ষেও কি 6 মিটার পথ অতিক্রম করছে আসলে? বলো তো না। কতটুকু? এই যে তোফাজ্জল, ভেরি গুড, 6 মাইনাস এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। জিনিসটা দেখো, আমরা বললাম ধরো ভাইয়া এইটুকু দূরত্ব হলো 6 মিটার, এইটুকু দূরত্ব হচ্ছে 6 মিটার। তো আমাদের একজন লোক সে এখান থেকে যাত্রা শুরু করছে। এখন দেখা গেল সে যদি এই জিনিসটা যদি স্থির থাকতো, এখান থেকে এখানে পৌঁছাইতে তার 6 মিটার দূরত্ব যাওয়া লাগতো। কিন্তু কি হলো, এই জিনিসটা দেখা গেল, এই জিনিসটা দেখা গেল, হ্যাঁ এই জিনিসটা দেখা গেল যে পিছনের দিকে এক্স দূরত্ব সরে আসছে। তাহলে বলো তো, যখন আমাদের লোকটা এখানে রওনা দিছিল, সে যখন এই পয়েন্টে পৌঁছাবে, এই পয়েন্টের দূরত্বটা আসলে কত হবে? 6 থেকে যতটুকু সে নৌকাটা সামনে আগায় গেছে তত মাইনাস করতে হবে। 6 মাইনাস এক্স দূরত্ব তাহলে লোকটা টোটাল অতিক্রম করলো। বলো তো ভাইয়া, এটা কি বুঝেছো কিনা? 6 মাইনাস এক্স দূরত্ব যে লোকটা অতিক্রম করলো, এটা কি বুঝেছো কিনা বলো তো? বলো, এটা কি বুঝেছো কিনা বলো? বুঝছো না? দেখো আবার বলি, আবার বলি। এই দেখো, মনে করো আমাদের নৌকার যে লেংথ, এটা হলো 6 মিটার। তো সো নৌকাটাকে আমি এই লাইনটা দিয়ে বোঝাচ্ছি, এইটা হলো আমাদের নৌকার লেংথ, বুঝছো? তাহলে বলো তো, যখন এই লোকটা এখান থেকে এখানে এসে পৌঁছাইতো তখন কত দূরত্ব অতিক্রম করতো যদি আমাদের এটা স্থির থাকতো? সবাই উত্তর দিবা। লোকটা যদি নৌকার এই প্রান্ত থেকে এই প্রান্তে পৌঁছায়, তাহলে সে কত দূরত্ব অতিক্রম করে এখানে তাকে পৌঁছাতে হবে বলো তো? 6 মিটার। এটুকু ক্লিয়ার? এখন দেখা গেল যে আমাদের এই নৌকাটাই কি করছে, এই নৌকাটাই পিছনের দিকে 6 মিটার অগ্রসর হয়েছে, সরি পিছনের দিকে নৌকাটা এক্স মিটার অগ্রসর হয়েছে। তাহলে এই লোকটা এখান থেকে কিন্তু আসলে মূলত সে যখন অপর প্রান্তে পৌঁছালো তখন কিন্তু আসলে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, এখান থেকে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, এখান থেকে এতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে এইটুকু দূরত্ব কত? তাহলে নৌকা যদি এক্সটুকু পিছনে সরে আসে, তাহলে ওকে কি 6 দূরত্ব অতিক্রম করতে হবে? না, কারণ নৌকা যদি এক্স পিছায় আসে তাহলে 6 মাইনাস এক্স দূরত্ব করলেই সে কিন্তু এখন ওই পারে পৌঁছায় যাবে। তাহলে এই দূরত্বটা হচ্ছে 6 মাইনাস এক্স, 6 মাইনাস এক্স। বলো বুঝছো কিনা এবার? এবার কি বুঝেছো? সো দেখো, এই হচ্ছে কাহিনী, যে শুরুতে 6 মিটার ছিল, এখান থেকে রওনা দিছিল, কিন্তু যখন সে রওনা দিছে তখন কিন্তু নৌকা পিছনের দিকে সরে আসছে। নৌকা যদি এক্স দূরত্ব অগ্রসর হয়, নৌকা যদি এই দিকে এক্স দূরত্ব অগ্রসর হয়, তাহলে লোকটা এখান থেকে কি এই পাশে পৌঁছাইছে। তাহলে 6 মাইনাস এক্স মানে কত? এতটুকু দূরত্ব তাহলে নৌকাটা সে অপর প্রান্তে পৌঁছাইছে। বুঝছো? ঠিক আছে, এটাই। সো তাইলে দেখো, আমরা এখান থেকে বুঝতে পারি যে লোকের বেগটা কত, যে লোকের বেগটা কত হয়েছে। তাহলে লোকের যেই বেগ, লোকের বেগ হচ্ছে দূরত্ব বাই সময়, অর্থাৎ 6 মাইনাস এক্স ডিভাইডেড বাই টি, এটা বুঝছি। এবং নৌকার বেগ কত বলতো? নৌকার বেগ কত বলতো? নৌকার বেগ হচ্ছে শুধু এক্স বাই টি না? কারণ নৌকাটা কতটুকু আগাইছে? নৌকাটা এক্স দূরত্ব আগাইছে, তাহলে নৌকার বেগ হচ্ছে এক্স বাই টি, আর লোকের বেগ হচ্ছে 6 মাইনাস এক্স বাই টি। ভেরি গুড। তাহলে দেখো, অপর পারে পৌঁছানোর পরে মোট ভরবেগ কত হবে? তাহলে আমাদের যেই লোকের ভর ছিল 80 কেজি, তার বেগ হচ্ছে 6 মাইনাস এক্স ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে লোকের ভরবেগ। আর নৌকার ভরবেগটা কি তার উল্টা দিকে না? কারণ লোকের ভরবেগ যেদিকে, নৌকার ভরবেগ তার উল্টা দিকে। তাহলে নৌকার ভর হচ্ছে 200 ইন্টু এক্স ডিভাইডেড বাই টি। তাহলে এটা হলো আদি ভরবেগের সমষ্টি, এটা হলো শেষ ভরবেগের সমষ্টি। তাহলে আমাদেরকেও কিন্তু মূলত বের করতে হবে, আমাদেরকে মূলত বের করতে হবে যে এক্স এর মান কত। তাহলে দেখো, 0 ইজ ইকুয়ালস টু এই টার্মটা। তাহলে একটাকে এপাশ থেকে এপাশে যদি নিয়ে আসো, একটাকে যদি এপাশ থেকে এপাশে নিয়ে আসো, তাহলে পরের লাইনে কি হবে? পরের লাইনে সমান সমান হয়ে যাবে, জাস্ট বাম পাশটাকে ডান পাশে নিছি। তাহলে দেখো, টি টি কাটাকাটি হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে এক্স এর মান কত বের করে ফেলবো। এটাই কিন্তু আমাদের নৌকার সরণ, এটাই আমাদের নৌকার সরণ। বুঝেছো?
এটা কিন্তু খুব মজার একটা ম্যাথ, ঠিক আছে? এইটা হচ্ছে খুব মজার একটা ম্যাথ। অপর প্রান্তে বলতে নৌকার এক প্রান্ত থেকে ওই প্রান্তে, নদী পার হওয়া বলতে অপর প্রান্ত না। বুঝেছি, গুড। তাহলে দেখো অঙ্ক কিন্তু সহজ, অঙ্ক কিন্তু সহজ। তাহলে আশা করি বুঝছি, যখন নৌকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে লোকটা গিয়ে পৌঁছালো, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছালো, নৌকা যদি একদম কেউ ধরে রাখতো তাহলে লোকটা অবশ্যই 6 মিটার দূরত্ব অতিক্রম করতো। কিন্তু লোকটা 6 মিটার যেতে চাইছিল, কিন্তু নৌকাটা কি করছে, এক্স সামনে আগে আসছে। নৌকাটা কি করছে, ওর দিকে এক্স সামনে আগে আসছে। তাহলে লোকটাকে প্র্যাকটিক্যালি কত দূরত্ব অতিক্রম করতে হবে, 6 মাইনাস এক্স, তাহলে সে অপর প্রান্তে পৌঁছায় যাবে। তাহলে লোকের বেগ হচ্ছে 6 মাইনাস এক্স বাই টি, আর নৌকার বেগ হচ্ছে এক্স বাই টি। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করে ফেলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, নৌকা ওকে সহ পিছনে যাক, অসুবিধা নেই। আমি এখানে সবার বেগটা কার রেসপেক্টে হিসাব করছি বলো তো? সকলের বেগ আমি কার রেসপেক্টে হিসাব করছি বলো? কার রেসপেক্টে হিসাব করছি? যে কোনো একজন পর্যবেক্ষকের রেসপেক্টে কি সবার বেগটা বের করতে হয় না? সো তাহলে এখানে কার রেসপেক্টে বের করছি বলো তো? স্থির কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে বের করছি, যে স্থির কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে লোকটা কত দূরত্ব অতিক্রম করলো, 6 হওয়ার কথা ছিল কিন্তু 6 মাইনাস এক্স দূরত্ব অতিক্রম করছে বাই টি। আর নৌকাটা কত দূরত্ব অতিক্রম করছে, এক্স বাই টি। তাহলে হয়ে গেল, শেষ। বুঝছো? তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বের করে ফেলবো। এক্স এর মান কত আসে, 1.71, 1.71 মিটার, 1.71 মিটার। বুঝেছো? দেখো ক্লিয়ার কিনা। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এই প্রবলেমটা এবার দেখো, আর দুইটা প্রবলেম করাবো, 30-এ ছেড়ে দিব, যাও। আমাদের বলছে একটা স্টিলের পাতের উপর মেশিন গান দিয়ে মিনিটে 180টি গুলি করা হচ্ছে। প্রতিটা গুলির ভর হচ্ছে 20 গ্রাম এবং বেগ হলো সেকেন্ডে 1 কিলোমিটার। না না, 12:30টায় না, 12:30টায় না, এই 1 ঘন্টা 30 মিনিটে সেরে দিব, আর 8 মিনিট। ঠিক আছে, ওকে। সো দেখো কি বললো, স্টিলের পাতের উপরে মেশিন গান দিয়ে মিনিটে 180টি গুলি করা হচ্ছে। প্রতিটা গুলির ভর হচ্ছে এত, বেগ হলো 1 কিলোমিটার পার সেকেন্ড। প্রতি গুলি স্টিলের পাতে লাগার পরে অর্ধেক বেগে ফিরে আসছে। পাতটিকে ধরে রাখতে কত বলের প্রয়োজন? এখন দেখো কি বললো কথাটা, এইটা হচ্ছে মনে করো আমাদের সেই স্টিলের পাত। না, স্টিলের পাতটা এতটা সুন্দর না। এইটা হচ্ছে মনে করো আমাদের সেই স্টিলের পাত। সো এই স্টিলের পাতে মেশিন গান দিয়ে গুলি করা হচ্ছে, মেশিন গান দিয়ে গুলি করা হচ্ছে, ঢিচিয়া ঢিচিয়া করে গুলি করছে। ঠিক আছে, গুলি করছে। এখন যখন এখানে গুলি করবে, খুব স্বাভাবিকভাবে কি হওয়ার কথা, এই পাতটা দূরে সরে যাওয়ার কথা না? কিন্তু এখানে বলল যে আমরা এটাকে ঠেকায় রাখবো, এটাকে একটা বল দিয়ে ঠেকায় রাখবো। সো যদি আমি এখানে গুলি আসার পরেও পাতটাকে নিজের জায়গায় স্থির রাখতে চাই, তাহলে কত বল দিয়ে এটাকে ঠেকায় রাখতে হবে? কত বল দিয়ে এটাকে ঠেকায় রাখতে হবে? পাতটাকে ধরে রাখতে কত বল প্রয়োজন বলো? প্রশ্নও বুঝেছো কিনা? প্রশ্ন বুঝেছো কিনা বলো? প্রশ্ন বুঝেছো কিনা বলো? ইয়েস, বুঝছি, গুড। যে আমার একটা পাতের মধ্যে গুলি করছে, সো যদি গুলি করে তাহলে কি হবে? এটা তো দূরে সরে যাওয়ার কথা বা ভেদ করে চলে যাওয়ার কথা। আপাতত ভেদের কথা বাদ দাও, যে মনে করো এত শক্ত একটা স্টিলের পাত যে গুলিটা ভেদ করে আবার ফেরত আসছে। তো যদি এটা ফেরত আসে তাহলে কিন্তু এটাকে একটা ধাক্কা দিচ্ছে। সো ধাক্কা দিলে পাতটার কিন্তু দূরে সরে যাওয়ার কথা। কিন্তু এই পাতটাকে আমরা চাই এই জায়গায় ধরে রাখতে। তাহলে কি হবে? এই গুলিগুলা যত বল প্রয়োগ করবে, গুলিগুলা যত বল প্রয়োগ করবে, আমাকে ঠিক সমান একটা বল এই দিকে প্রয়োগ করে এটাকে স্থির রাখতে হবে না? গুড। তাহলে আমরা কি বের করব? আমরা আগে বের করব যে পাতের উপরে প্রযুক্ত বল কত হচ্ছে, যে এই গুলিগুলা পাতের উপরে কতখানি ফোর্স অ্যাপ্লাই করছে। ওই যে আমরা যেমন দেওয়ালের উপরে প্রযুক্ত বল বের করছিলাম না, ঠিক তেমনি এখানে আমরা বের করব যদি গুলি এখানে ধাক্কা খেয়ে ফেরত যায় তাহলে দেয়ালের উপরে প্রযুক্ত বল কত, পাতের উপরে প্রযুক্ত বল কত। তাহলে পাতের উপরে যদি 10 নিউটন বল কাজ করে, আমরা যদি পাতকে স্থির রাখতে চাই আমরা বিপরীত দিকে 10 নিউটনের একটা বল প্রয়োগ করব। বুঝতে পারছো? তাহলে এখন বলো তো, এই দেওয়ালের উপরে বল আমরা কিভাবে বের করতাম? ওই যে মনে আছে পানির ফোয়ারার অঙ্কটা করছিলাম, ওখানে কি আমরা দেওয়ালের ভরবেগের পরিবর্তন বের করতে পারতাম? পারতাম না।
কিন্তু আমরা জানি ক্রিয়া প্রতিক্রিয়া সমান, তাহলে দেওয়ালের উপরে প্রযুক্ত যে বল সেটা কিন্তু গুলির উপরে প্রযুক্ত বলের সমান। তাহলে আমরা যদি শুধুমাত্র গুলির উপরে প্রযুক্ত বল কত এটা বের করতে পারি, এটাই হচ্ছে পাতের উপরে প্রযুক্ত বল। আর পাতের উপরে প্রযুক্ত বল এদিকে বের করতে পারলেই উল্টা দিকে কত বল দিয়ে এটাকে ধরে রাখা লাগবে সেটাও কিন্তু আমরা বের করতে পারবো না। আমরা ধরে নিচ্ছি পাত্র ছিদ্র হবে না, ঠিক আছে, পাত ছিদ্র হবে না। সো এখানে দেখো বললো আমরা তাহলে আগে কি বের করতে চাই, আমরা আগে বের করতে চাই যে গুলির ভরবেগের পরিবর্তন কত, গুলির ভরবেগের পরিবর্তনের হার কত, গুলির ভরবেগের পরিবর্তনের হার কত। তাহলে কি হবে, তাহলে আমরা মূলত গুলির উপরে প্রযুক্ত বল বের করব। এটা বের করলে কি হবে, গুলির উপর প্রযুক্ত বল বের হবে। এটা হচ্ছে গুলির উপর প্রযুক্ত বল। যদি গুলির ভরবেগের পরিবর্তনের হার বের করি, এটা হবে গুলির উপরে প্রযুক্ত বল। আর গুলির উপরে প্রযুক্ত যে বলটা সেটাই কিন্তু পাতের উপরে প্রযুক্ত বল। তাহলে পাতটাকে ধরে রাখতে হলে পাতের উপরে প্রযুক্ত বলের বিপরীত দিকে বল দিয়ে ওটাকে ধরে রাখতে হবে। হিসাব সিম্পল। তাহলে দেখো গুলির ভরবেগের পরিবর্তনের হার কিভাবে বের করব। সো আমরা মনে করলাম এটা হলো আমাদের এম ভরের কোনো একটা গুলি। তো আমাদের এই এম ভরের গুলিটার মিনিটে 180টা গুলি করা হচ্ছে, প্রতিটা গুলির ভর হচ্ছে 20 গ্রাম এবং বেগ হলো সেকেন্ডে 1 কিলোমিটার/আওয়ার। প্রত্যেকটা গুলি দেখো স্টিলের পাতে ধাক্কা খাওয়ার পরে আবার অর্ধেক বেগে ফেরত আসছে। তার মানে কি, তার মানে হচ্ছে যদি আমরা এইটাকে সেই পাতটা চিন্তা করি, তাহলে গুলি যখন এখানে গিয়ে আঘাত খাচ্ছে তখন এখানে বেগ হলো 1000 মিটার/সেকেন্ড। তখন গুলিটা পাতের উপরে 1000 মিটার/সেকেন্ড বল প্রয়োগ করছে। গুলিটা যখন ধাক্কা খেয়ে ফেরত আসছে তখন সেটা 500 মিটার/সেকেন্ড বেগে ফেরত আসছে। কারণ দেখো বলছে প্রতিটা গুলি স্টিলের পাতে লাগার পরে অর্ধেক বেগে অর্ধেক বেগে ফেরত আসে। তাহলে 1000 মিটার/সেকেন্ড বেগে ধাক্কা খেয়ে 500 মিটার/সেকেন্ড বেগে এটা ব্যাক করলো। তাহলে আমরা এখান থেকে আগে তার কিন্তু ভরবেগের পরিবর্তন বের করতে পারবো। তাহলে ভরবেগের পরিবর্তনের হারও বের করতে পারবো। সো এখানে মনে করো এই দিকটাকে আমরা যদি পজিটিভ ধরি তাহলে এই দিকটা হচ্ছে নেগেটিভ, মানে ডান দিকটাকে নেগেটিভ ধরলাম। এটা তুমি ইচ্ছা মতো ধরতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো আমাদের যে ভরবেগের পরিবর্তন মূলত এখানে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল ডিভাইডেড বাই ডেল্টা টি করতে হবে, তাই তো। তাহলে আমরা আগে প্রথমে একটা গুলির জন্য চিন্তা করি। একটা গুলির ভর হচ্ছে এম, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ডিভাইডেড বাই ডেল্টা টি। এখন বলো তো একটা গুলির ভরবেগের পরিবর্তনের হার এত, কিন্তু আমাদের কি আসলে একটা গুলি ছোড়া হয়েছে না, 180টা গুলি করা হচ্ছে। তাহলে এটা 180 গুণ হবে না, মোট ভরবেগের পরিবর্তন কত হবে, একটা গুলি এতখানি বল প্রয়োগ করে, তাহলে 180টা গুলি কি এতখানি বল প্রয়োগ করবে। বলতো 180টা গুলি করা হয়েছে প্রতি মিনিটে, তাহলে এই ডেল্টা টি এর মান কত, ডেল্টা টি এর মান হচ্ছে 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড হবে। তাহলে 60 সেকেন্ড হবে। তাহলে এবার আসো এখান থেকে আমরা হিসাব করি। এম এর মান হচ্ছে 20 গ্রাম, মানে 20 ডিভাইডেড বাই 1000 ইন্টু হলো 180। ভি ফাইনাল হচ্ছে 500 এবং মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস, ভি ইনিশিয়াল হচ্ছে, এটা হলো আমাদের ভি ইনিশিয়াল, এটা হচ্ছে মাইনাস 1000 আর ভি ফাইনাল হচ্ছে প্লাস 500, কারণ ভি ইনিশিয়ালের দিকটা উল্টা দিকে। এই মাইনাসটা হলো পরিবর্তনের মাইনাস, আর এখানে হবে মাইনাস 1000 ডিভাইডেড বাই হচ্ছে 60। তাহলে এখন হিসাব করে দেখো যে গুলির উপরে প্রযুক্ত বলটা কত, গুলির উপরে প্রযুক্ত বলটা কত আসে। এখানে আসছে 1500 ইন্টু 180 ইন্টু 20, 1500 ইন্টু 180 ইন্টু 20 ডিভাইডেড বাই 1000 ডিভাইডেড বাই 60, এটা আসে 90 নিউটন। সো 90 নিউটন বল এই গুলিটা পাতের উপরে প্রয়োগ করছে, ঠিক আছে। তাহলে এই বলটা কার উপরে বের করলাম আমরা বলো তো, যখন আমাদের এখানে বুলেটটা ধাক্কা দিল তখন এই বুলেটের উপরে প্রযুক্ত বল কত সেটা আমরা বের করছি 90 নিউটন। এবং দেখো এটা প্লাস আসছে, প্লাস আসা মানে কি, বন্দুক ইয়ার উপরে গুলির উপরে প্রযুক্ত বলটা কিন্তু এই দিক বরাবর, কারণ আমরা বাম দিকে প্লাস ধরে নিছিলাম। তাহলে এই দিক বরাবর গুলির উপরে একটা বল প্রযুক্ত হচ্ছে 90 নিউটন। তাহলে বলো তো পাতের উপরে প্রযুক্ত বলটা কি তার ঠিক বিপরীত দিকে না, তাহলে গুলিটা পাতের উপরে কিন্তু এই দিক বরাবর একটা বল প্রয়োগ করবে। তাহলে আমরা যদি পাতটাকে স্থির রাখতে চাই তাহলে কি আমাকে এই দিক বরাবর 90 নিউটনের বল প্রয়োগ করতে হবে। তাহলে পাতটাকে ধরে রাখতে হলে আমাদের 90 নিউটনের একটা বল প্রয়োগ করতে হবে। বলো বুঝেছো কিনা ভাইয়া, প্লিজ অ্যান্সার। ডেল টি সমান 60 কেন নিছি, কারণ বলছে কি দেখো 180টা গুলি কি প্রতি মিনিটে করা হচ্ছে না,
তার মানে কি প্রতি মিনিটে ওই পাতটা 180টা গুলিকে ফেরত পাঠাচ্ছে, 180টা গুলিকে ফেরত পাঠাচ্ছে। তাহলে আমরা টোটাল ভরবেগের পরিবর্তন যদি বের করতে চাই, দেখো এটা ছিল একটা গুলির ভরবেগের পরিবর্তন, তাহলে এখানে 1 মিনিটে মানে 60 সেকেন্ডে কি 180টা গুলির পরিবর্তন হয় না? তাই করলাম। বুঝেছি ভাইয়া, গুড। ঠিক আছে, গুলি তির্যকভাবে হলে কি হতো এটা আমরা নেক্সট ক্লাসে দেখব, অসুবিধা নেই। ঠিক আছে, বুঝছি, থ্যাংক ইউ। এবার এই প্রবলেমটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে রাখলাম, একদম সেম ম্যাথ, এটা একদম সেম ম্যাথ। সো আগেরটা বুঝলে এটা ইজিলি বুঝতে পারবা। সো বলছি বারবার করে শোনো, এই অধ্যায়টা কিন্তু একটু তোমাদের থেকে, ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায় আসলে একটু চিন্তা ভাবনা ডিমান্ড করে তোমাদেরকে। ধরো যে কোনো জিনিস এগুলা নিয়ে একটু ভাবো, যতটুকু সময় পড়তেছো ওই টপিকটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে ভাইয়া। চিন্তা ভাবনা মানে এই না যে তুমি নতুন কিছু আবিষ্কার করার জন্য চিন্তা করতেছো, সেইটা না। যেটা পড়ছো সেইটাই যখন তুমি পড়াশোনার মধ্যে নাই সেই সময়েও একবার মাথার মধ্যে রিভাইজ দিতে থাকবা, একটু মাথার মধ্যে খেলাইতে থাকবা এটা কি ছিল, ভাই আজকে কি পড়াইলো। তাহলে ক্লাস শেষ হওয়ার পরপরই একবার রিভিশন দিয়ে দিতে হবে, এবং তারপরে যখনই একটু ফ্রি টাইম পাচ্ছ, পড়াশোনার মধ্যে নাই ফ্রি টাইম পাচ্ছ, তখনই একটু চেষ্টা করো কাউকে বুঝাইতে, অথবা নিজেই একবার নিজেকে বোঝাও। ভাই এটা না করলে কিন্তু আগাইতে পারবা না, আমি বললাম। তোমার কাছে মনে হবে তুমি লিঙ্ক খুঁজে পাচ্ছ না, লিঙ্ক বলতে একটা টপিক পড়ছো আর একটা টপিক পড়ছো, পড়ার মধ্যে লিঙ্ক খুঁজে পাচ্ছ না, এরকম লাগবে কিন্তু। কারণ টপিকগুলো নতুন এবং এতগুলো সাবজেক্ট তোমরা একসাথে পড়তেছো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, খুব স্বাভাবিক এই জিনিস 2 দিন মনে রাখাও খুব কঠিন যা আজকে পড়তেছো। তো এটার জন্য রেগুলার বেসিসে রিভিশন দাও, এবং একটা জিনিস পড়ার সাথে সাথে হয় নিজেকে বোঝাও অথবা কাউকে না কাউকে বোঝাও, তা না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। বুঝতে পারছো? স্ফটিক স্বচ্ছ, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।